গল্প প্রলয়ের মহাপ্রণয়। লেখনীতে আয়েশা আক্তার লিজা। অন্তিম পর্ব। ঘড়ির কাঁটা সকাল 10টা ছুঁই ছুঁই। ইনা খান বাড়িতে পা রাখতেই, দাঁড়াও। আসাদ খান ইনায়ার সামনে এসে কথাটি বলল। ইনা ভ্রু কুঁচকে প্রশ্নবোধক চাহনি নিক্ষেপ করল। আসাদ খান আবার বলল, আমার বাড়িতে কোনো খুনির জায়গা নাই। আসাদ খানের কথা ইনায়ার কর্ণগোচর হতেই হুহা করে অট্টহাসিতে মেতে পড়ল। কোনো রকম হাসি থামিয়ে বলল, বাহ, বিড়াল বলছে আমি মাছ খাই না। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। এর মধ্যেই মাসুদ খান এসে হাজির। ইনায়াকে দেখে সে ইনায়ার দিকে তেড়ে গিয়ে বলল, এই ডাইনি আমার ছেলেটাকে খেয়েছে। একে তো আমি। ইনায়ার গলা চেপে ধরতে যাবে তার আগেই ইনা তার কোমরের থেকে রিভলভার বের করে সরাসরি মাসুদ খানের কপালে ধরে বলে, সবকিছু যেহেতু সবাই জেনেই গেছে তাহলে তো আর লুকোচুরি খেলার কোনো কারণ দেখছি না। আর হ্যাঁ, কথায় কথায় আমার দিকে তেড়ে আসা আমি মোটেও পছন্দ করি না। এটাই যেন প্রথম আর শেষ হয়। বাবার কপালে পিস্তল তাক করা দেখে রাজীব ক্ষোভে ফেটে পড়ে। সে ইনা সামনে এগোতে নেয়, কিন্তু ইনা চোখের তীক্ষ্ণ শীতল চাহনি যেন তার পায়ে বরফ ঢেলে দেয়। মুহূর্তেই সে স্থির হয়ে যায়। এক চুলো আর এগোনোর সাহস পায় না। হলো রুমের অবস্থা বেগতিক দেখে মোহন দ্রুত গিয়ে ঘুমন্ত আরাবিকে ডেকে নিয়ে আসে। আসাদ খান আরাবিকে আসতে দেখে। আসো আসো, আমার গুণধর ছেলে, যে কিনা খাল কেটে কুমির এনেছে আমাদের মারার জন্য। বাহিরে থেকে একে একে খুন করছিল তা যেন সহ্য হচ্ছিল না। তাই বউ সাজিয়ে ঘরে তুলে এনেছে যেন শান্তি মতো সবাইকে খুন করতে পারে। কুমির? দুলাভাই ভাগ্নে বাড়িতে কুমির এনেছে। বেশ উত্তেজিত হয়ে কথাটি বলল মোহন। আসাদ খান চোখ উচ্চারিত শব্দ করে বিরক্ত হয়ে বলল, আর একটা কথা বললে আমি এখনই তোকে সেই কুমিরের কাছে ছেড়ে আসবো মদন। মোহন ঠোঁটে আঙ্গুল রেখে চুপ হয়ে দাঁড়িয়ে আছে। এতক্ষণ আরাবি চুপচাপ সবকিছু দেখছিল, এবার সোফায় পায়ের উপর পা তুলে বসে বলল, এবার বলো কি সমস্যা তোমাদের? যে মেয়ে তোমার ভাই আর বন্ধুকে খুন করেছে তুমি এখনো তাকে বাঁচিয়ে রেখেছ। সবকিছু জানার পরেও তুমি এখনো তার এক চুল পরিমাণ ক্ষতি করো নাই। ওকে তো আমি। কথাটা বলতে বলতে মাসুদ খান আবার ইনায়ার দিকে তেড়ে গেল। ইনা এবার মাসুদ খানের হাত পিছনের দিকে ঘুরিয়ে মুচড়ে দিয়ে বলল, একটু আগে ওয়ার্ন করেছিলাম না? এটাই যেন প্রথম আর শেষবার হয়, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। কথাটা বলে ইনা ছেড়ে দিল। আসাদ খান এসে মাসুদ খানকে আগলে ধরল। রাজীব এসে বাবার পাশে দাঁড়াতে দাঁড়াতে বলল, আরাবি তুই এখনো এই মেয়েটাকে কিছু বলবি না? দেখলি তো বাবার সাথে কি করলো। আরাবি কপালে হাত বুলাতে বুলাতে বলল, আমি তো কথা বলছি, কিন্তু আমাকে কথা বলার কেউ কোনো সুযোগ না দিয়েই নিজেরা নিজেদের মতো করে বলতাছো করতাছো, তাহলে আমি আর কি বলবো? ইনা এবার সবার দিকে বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ চাহনি দিয়ে বলল, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট এলস ক্যান আই ডু। আর যেহেতু এই বাড়ির মধ্যে আপনারা সবাই পুরুষ মানুষ, তো কাপুরুষের মতো পিছন থেকে পরিহার করবেন না। কথাগুলো বলে আর এক মুহূর্তের জন্য সেখানে দাঁড়ালো নাইনা। ইনায়ার যাওয়ার দিকে 3 জোড়া চোখ এমন ভাবে তাকিয়ে আছে যেন চোখ দিয়ে ভস্ম করে ফেলবে। আরাবি এবার সবার উদ্দেশ্যে বলল, যারা মরে গেছে তারা কেউ ভালো ছিল না। আর কেন মারা গেছে সেটাও কারো অজানা না। সেদিন যদি সেই অঘটন না ঘটাতো তাহলে আজকে কারোই খুন হতে হতো না। যারা চলে গেছে তাদের চাইলেও আর ফেরত আনা যাবে না। দোষ প্রথম পক্ষ করেছে, তাই দ্বিতীয় পক্ষ শাস্তি দিয়েছে সমানে সমান। তাই যারা এখন বেঁচে আছে তাদের কিভাবে বাঁচিয়ে রাখবো এখন সেটা ভাবতে হবে। এর মানে তুমি বলতে চাচ্ছ এই মেয়েকে আমি এমনি এমনি ছেড়ে দিব? যে মেয়ে আমাকে সন্তান হারা করেছে। চাচ্ছু তোমার ছেলে নির্দোষ হয়ে যে প্রাণ দিছে এমন কিন্তু নয়। বুঝতে পেরেছি, তুমি ভালোবাসায় অন্ধ হয়ে গেছো। যা করার আমাকেই করতে হবে। আরাবি এবার বসা থেকে সোজা দাঁড়িয়ে পড়ল। বউটা যেহেতু আমার, তাই তার ভালো মন্দ সব দেখার দায়িত্বটাও আমার। আর ওর কি শাস্তি দিতে হবে না হবে সেটাও না হয় আমি ভাববো কেমন? আরাবি সিঁড়িতে এক পা রাখতে গিয়ে আবার পিছনে ফিরে তাকালো, তারপর বাজখাই গলায় বলল, আমার উপস্থিতিতে যদি আমার বউকে কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করো তাহলে বাকি কথা আর নাই বললাম, কারণ আমি কি করতে পারি আর না পারি তা তোমাদের থেকে ভালো আর কেউ জানে না।
খাটে হেলান দিয়ে কপালে হাত ঠেকিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে ইনা। আরাবি বাহিরে থেকে এসে সোজা ওয়াশরুমে চলে গেছে ফ্রেশ হতে। ওয়াশরুমের দরজা জোরে লাগানোর শব্দে ইনা একবার চোখ খুলে ঘাড় কাত করে একনজর সেদিকে দেখে আবার আগের ন্যায় শুয়ে রইল। মাথায় হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে। সব থেকে বড় চিন্তা ইনানকে নিয়ে। বাবা মা বেস্ট ফ্রেন্ডের মতো, বোন মারা যাওয়ার পর একমাত্র আপন বলতে এই ভাইটাই আছে। আর ও যদি না থাকে তাহলে এই বড় পৃথিবীতে ইনায়ার নিজের বলতে আর কেউ থাকবে না। কেউ না। এই বাড়ির একটা সদস্য কেউ বিশ্বাস করে না। ওর ক্ষতি করতে না পারলেও ওর ভাইয়ের ক্ষতি করতে একবারও কেউ ভাববে না। আজকে থেকে ইনানের সিকিউরিটি আরো কড়া করে দেওয়া হয়েছে। 2 মাস। এই 2 মাস ঠিকঠাক ভাবে কাটলেই আর কোনো চিন্তা নেই। নিজের জীবনের মায়া তো সেই কবেই ত্যাগ করেছে, শুধু ভাইটার জন্য একটা পিছুটান রয়ে যায়। ইনা ভেবেছে এই 2 মাস সে একবারে শান্ত থাকবে। যেমন শান্ত থাকে প্রকৃতি। ঝড়ো হওয়ার আগে যেমন প্রকৃতি শান্ত থাকে ঠিক সেভাবেই শান্ত থাকবে, তারপর হুট করেই একদিন সব লন্ড ভন্ড করে দিবে। কারো ঠান্ডা হাতের স্পর্শ পেতেই ইনা ভাবনার সুতো কাটে। কিছুটা চমকে সামনে থাকা মানুষটির দিকে তাকাতেই মেজাজ বিগড়ে যায়। আরাবি তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। এ কোন ধরনের অসভ্যতামি? কথায় কথায় শরীর ছুঁয়ার কি আছে? আরাবি খাটে উঠে ইনায়ার কোলে মাথা রাখতে রাখতে বলল, আমার বউ, আমার ব্যক্তিগত সম্পদ। আমি ছুঁয়ে দিব নাকি ছুঁড়ে ফেলবো সেটা একান্তই আমার ব্যাপার। ইনা আরাবিকে সরিয়ে দিতে উদ্যত হতেই আরাবি আরো দৃঢ়ভাবে তার কোমর জড়িয়ে ধরে। মুহূর্তেই সে মুখ গুজে দেয় ইনা, উন্মুক্ত পেটে। আরাবি গাঢ় ভারী নিঃশ্বাস যখন উষ্ণভাবে পড়তে থাকে ইনায়ার পেটে, ইনায়ার শরীর কেঁপে ওঠে এক অব্যক্ত শিহরণে। আরাবি ইনাকে আরো বিব্রতকর অবস্থায় ফেলার জন্য ইনায়ার উন্মুক্ত পেটে নাক ঘষতেই তার শরীর বেয়ে যায় বৈদ্যুতিক রেখার মতো শিহরণ। ইনা চোখ অজান্তেই বুঝে আসে, ওষ্ঠদয় গুলো মৃদু কেঁপে উঠে আর শরীর বেয়ে নেমে যায় অনুভূতির তীব্র এক ঢেউ। আরাবি মাথা তুলে দেখে ইনা চোখ বন্ধ করে মৃদু কাঁপছে, তা দেখে সে আলগোছে ইনায়ার থেকে সরে আসে। ইনা এখনো আগের ন্যায় চোখ বন্ধ করে বসে আছে, তাই দেখে আরাবি ঠাট্টার ছলে বলল, সুইটহার্ট, তুমি কি চোখ বন্ধ করে এখনো আমার গভীর স্পর্শের অপেক্ষা করছো? ইনা ঝটপট চোখ খুলে দেখে আরাবি তার থেকে সামান্য একটু দূরত্ব রেখে বসে আছে, ওর দিকে তাকিয়ে হাসছে। ইনা তাই দেখে রাগে গোজগোজ করতে করতে, গভীর স্পর্শ মাই জুতা, এরপর যদি আমাকে ছুতে আসো তাহলে খুন করব। কোমরে রাখা রিভলভার হাতে নিতে গেলে নাই, আরাবি সেটা সামনে ধরে বলল, এটা খুঁজছিলে বউ? আর এসব কি সব ইংলিশ বলছো? তুমি যদি ভুলভাল ইংলিশ বলো তাহলে বাচ্চারা কি শিখবে? ইনা আরাবির থেকে রিভলভারটা নেওয়ার চেষ্টা করছে আর বলছে, আর ওটা এখনই আমাকে ফেরত দেও, না হলে আমি কিন্তু 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 কি সুইটহার্ট? অসহ্য। আরাবি টুপ করে ইনায়ার গালে চুমু খেয়ে রিভলভার আঙ্গুলের সাহায্য ঘুরতে ঘুরাতে বের হয়ে গেল। আর ইনা গালে হাত দিয়ে অবাক চোখে আরাবির যাওয়ার পানে তাকিয়ে আছে। সন্ধ্যার সময় হলো, রুমে বসে আছে আসাদ খান। মাসুদ খানের শরীর খারাপ, তাই রুমেই শুয়ে আছে। মোহন চায়ের কাপ আসাদ খানের হাতে দিতে যাবে, ঠিক তখনই ছো মেরে ইনা চায়ের কাপটা নিয়ে নিল। চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, মামা, চায়ের মধ্যে কি আবার মিশায় দিছেন নাকি? মোহন সবগুলো দাঁত বের করে বলল, না পুতুল বউ, চিনি আর চা পাতা দিছি দুলাভাই, তবি সদিয়া কখনো চা খায় নাই। কিন্তু দুলাভাই যদি বলে তাহলে আমি বানায় খাওয়াতে পারি। আসাদ খান রাগী চোখে মোহনের দিকে তাকালো। ইনা তা দেখে হাসতে হাসতে বলল, মামা একদিন বানায় খাওয়ান, দেখবেন আপনার প্রশংসায় ভরিয়ে দিচ্ছে। মোহন আসাদ খানের দিকে তাকিয়ে বলল, দুলাভাই আপনি কি বলেন, দিব নাকি? আসাদ খান বিড়বিড় করে বলল, মন তো চায় এ দুটোকেই বিষের সাগরে চুবিয়ে মারি। কিন্তু এমন কোনো সাগর নেই, আফসোস। ইনায়ার ফোনে আননোন নাম্বার থেকে কল আসতেই ইনায়া চায়ের কাপ মোহনের হাতে দিয়ে চলে গেল। কল রিসিভ করতেই, হ্যালো আপু। কে? আপু, আমি রাহা। ওই যে ওই দিন রেস্টুরেন্টে পরিচয় হলো। ইনা ঠোঁটে হাসি ঝুলিয়ে বলল, ও আচ্ছা, সেই পিচ্ছি মেয়েটা। তো কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, তুমি? এই তো আলহামদুলিল্লাহ। রাহা এবার ইনিয়ে বিনিয়ে বলল, আপু, ইনান কেথায়?
ইনা আগের ন্যায় বলল, বাড়িতে। তুমি কোথায়? ও হ্যাঁ, তোমাকে তো বলতে ভুলে গেছি, আমি ম্যারিড। রাহা ভেবেছিল ইনানের সাথে একটু কথা বলবে, কিন্তু তা আর হলো কই, বিষণ্ণ মন নিয়ে বলল, ও আচ্ছা আপু। ইনা বিষয়টা বুঝতে পেরে মজার ছলে বলল, আমার সাথে কথা বলতে বুঝি ভালো লাগছে না তোমার? তা না আপু। তো? কিছু না। আরো বেশ কিছুক্ষণ ইনা আর রাহা কথা বলল। কল কাটার আগে রাহা বলল, আপু আমি যদি তোমাকে মাঝে মাঝে কল দেই তাহলে তুমি কি বিরক্ত হবে? ইনা মৃদু হেসে বলল, না। সময় নদীর স্রোতের মতো। একবার ভেসে গেলে আর ফিরে পাওয়া যায় না। সবকিছুই বদলায়, মানুষও, মুহূর্তও, তার সাথে বদলায় মানুষের অনুভূতিরাও। শুধু স্মৃতিগুলো জলের মতো বুকের গভীরে জমে থাকে। দেখতে দেখতে 3 মাস হয়ে গেছে। ইনানের পরীক্ষা শেষ হয়েছে আজকে 2 দিন হলো। আজকে রাত 9টায় তার ইতালির ফ্লাইট। একমাত্র বোনকে ছেড়ে সে কোথাও যাবে না। কিন্তু ইনায়ার শেষ কথা, তাকে আজকের ফ্লাইটে বাংলাদেশ ছাড়তে হবে। মন খারাপ করে নিজের রুমে বসে আছে ইনান, পাশেই পড়ে আছে পাসপোর্ট, টিকিট আর লাগেজ গুছানো জামাকাপড়। আসবো। কারো কণ্ঠস্বর কর্ণধার হতেই ইনান সামনে তাকিয়ে দেখল ইনা দরজার সামনে দাঁড়িয়ে আছে। সাথে সাথে চোখ ফিরিয়ে নিল। ইনা ভাইয়ের অভিমান, রাগ তো বুঝতে পেরে ক্ষীণ হাসল। ইনানের অনুমতির আশা না করেই রুমের ভিতর প্রবেশ করে ভাইয়ের পাশে বসল। পুরো রুম জুড়ে ছেয়ে গেল এক ধরনের পিনপতন নীরবতা। ইনা দীর্ঘ একশ্বাস ফেলে নীরবতার রেস কাটিয়ে বলল, বাবা মা হারানোর পর আমার একমাত্র বেঁচে থাকার সম্বল ছিলি তুই। বাবা মায়ের আদরের মেয়ে ছিলাম, কখনো কোনো কিছুর আঁচ আসতে দেয় নাই। দুনিয়া কি জিনিস বা এই দুনিয়ার মানুষ কেমন হয় তার কোনো ধারণা ছিল না। তুই তো তখন আরো ছোট। হুট করেই একদিন বাড়িতে এসে দেখলাম চারিদিকে রক্ত আর বাবা মায়ের নিথর দেহ পড়ে আছে ফ্লোরে। তুই ভয় আমাকে জড়িয়ে ধরলি, কিন্তু আমার ভয়, আমি তো তখন কাউকে পাই নাই জড়িয়ে ধরার মতো, মাথায় হাত রেখে সান্ত্বনা দেওয়ার মতোও কেউ ছিল না। কিছুদিন পর উকিল সাহেব আসে, তার কাছে শুনি বাবা সব সম্পত্তি আমার নামে করে দিয়েছে। হুট করেই এমন সিদ্ধান্ত, উকিল সাহেব জিজ্ঞেস করাতে বলেছিল ও আবার ফিরে এসেছে। আর এই সম্পত্তির জন্য আমার বাবাকে মেরে ফেলছে এবার হয়তো। ইনায়া চুপ হয়ে গেল। ইনায়াকে চুপ থাকতে দেখে ইনান প্রশ্ন করল, এবার হয়তো কি আপু? ইনা উঠে দাঁড়ালো, দেওয়ালে ঝুলানো বাবা মায়ের যুগল তুলা ছবির ফ্রেমটা হাতে নিয়ে ছবির উপর হাত বুলাতে বুলাতে বলল, তারপর নাকি বাবা আর কিছু বলে নাই। শুধু বলেছিল ইমার্জেন্সি ভাবে সব করে দিতে। আর নির্দিষ্ট বয়সের আগে আমার কিছু হলে সব সম্পত্তি সরকারি ফান্ডে চলে যাবে। এই রকম ভাবেই উইল করা হয়েছিল। ইনা থামল। চোখগুলো ঝাপসা হয়ে আসছে বারবার। ইনান বোনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ইনা আবার বলতে শুরু করল, আব্বুর ধারণা সত্যি হয়ে দাঁড়ালো, সম্পত্তির জন্য তাকেও শেষমেশ প্রাণ দিতে হলো। এতিম করে দিল আমাদের ওই একটা মানুষ। প্রথমে আব্বুকে তার বাবার থেকে তাকে এতিম করলো, আর সর্বশেষে তোকে আর আমাকে বাবা মা হারা করলো। বাবা মায়ের জানাজার পর যে যার মতো চলে গেল, রয়ে গেলাম তুই আর আমি এই মস্ত বড় একটা বাড়িতে। তুই ভয় পেলেই আমাকে জড়িয়ে ধরতিস, আর আমি ভয় পেলেও নিজের ভিতর রেখে তোকে সান্ত্বনা দিয়েছি। দিন যত যাচ্ছিল তত ভাবছিলাম এর প্রতিশোধ আমি নিব, যে বা যারা আমাকে তোকে এতিম করছে তাদের কাউকে ছাড়ব না। এই একটা ভাবনা আমার মতো সহজ সরল একটা মেয়েকে আন্ডারগ্রাউন্ডের সিক্রেট ব্ল্যাক মাফিয়াতে পরিণত করে দিল। ইনা আবার থামলো, পিছনে ঘুরে ইনানের মুখটা দেখল। খুব স্বাভাবিক মুখাবয়ব। ইনা হালকা হাসল, আবার বলতে শুরু করল, আমি জানি, আজ থেকে 1 বছর আগেই একটা সিক্রেট মিশনের জন্য সেই কথা আমার ভাই জেনে যায়। কিন্তু কখনো এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন করে নাই। কারণ আমি জানি আমার বোন খারাপ কোনো কাজ করতেই পারে না। তাই প্রশ্ন করা বা আমার জানার কোনো আগ্রহ ইচ্ছা কোনোটাই ছিল না। কিন্তু আমি চাই আজকে এই মুহূর্তে তোর সবটা জানা দরকার। আজকে কেন আপু? থাক না এসব। আহিনান চুপ থাকো, আমি তো কথা বলছি শেষ করতে দেও। এরপর হয়তো আর তোমার সাথে আমার কথা বলার কোনো সুযোগ থাকলো না। ইনান কিছু বলতে যাবে তার আগেই ইনা হাতের ইশারায় থামিয়ে দিল। বললাম তো আমি শেষ করি, কথাগুলো বলা দরকার আছে। তারপর আসলো মিতু।
অসহায় একটা মেয়ে কিভাবে আসছিল, কেমনে আসছিল, কোনোটাই তোর অজানা না। আমার আবার মনে হলো তুই ছাড়াও আমার কেউ আছে, যে আমাকে ভরসা দিচ্ছে, আমার মাথায় হাত রাখছে, কিন্তু এই যা নো আ রে র বাচ্চারা সেটাও কেড়ে নিল। আমাকে আবার একা করে দিল। সারা দিনের পরিশ্রম ঝামেলার পর আমার একটা মানুষ নাই, যে আমার কথা শুনবে, আমার মাথায় হাত রাখবে। কিন্তু তুই আমার অনেক ছোট হয়েও সব সময় চেষ্টা করেছিস আমি কিসে ভালো থাকবো, কি করলে ভালো থাকবো। আমি কখনো চাই নাই এই অল্প বয়সে তুই দুনিয়ার মার প্যাচের ঝামেলায় পড়িস, তাই তোকে সবকিছু থেকে দূরে রেখেছি। আমি সব সময় বাবা মা উভয়ের ভালোবাসা দিয়ে তোকে আগলে রাখার চেষ্টা করেছি, কতটা পেরেছি তা আমি জানি না। কিন্তু সব সময় আমি চেষ্টা করে আসছি তোকে ভালো রাখার। আমি এখন সবকিছুর মধ্যে প্যাচিয়ে গেছি, এখানে হয়তো মারতে হবে নয়তো মরতে হবে। এই কুকুরের বাচ্চাগুলো যখন আমার কোনো ক্ষতি করতে পারবে না, তখন তোর ক্ষতি করতে চাইবে। তোর অজান্তে তোকে দুইবার মারার চেষ্টা করা হয়েছে। একবার আরাবি বাঁচিয়ে দিয়েছে আর একবার রাজ। ইনান বেশ অবাক হলো। মুখটা সামান্য কিছু হা হয়ে গেল। ইনা সেদিকে পাত্তা দিল না। নিজের মতো বলে যাচ্ছে, আমি চাই না এই মস্ত বড় একটা পৃথিবীতে আমার আপন সব মানুষ হারিয়ে আমি নিঃস্ব হয়ে যাই। তোর সুরক্ষার জন্য আমি তোকে আমার থেকে দূরে পাঠাচ্ছি। ইনান এবার ইনায়ার হাত ধরে বলল, তাহলে আপু তুমিও আমার সাথে চলো। ইনানের হাত ছাড়িয়ে বলল, ধুর বোকা, আমার তো এখনো অনেক কাজ বাকি আছে। শুধু তোর জন্য আমি এই 3 মাস চুপ ছিলাম। মিতুর খুনিরা এখনো বাহিরে ঘুরছে। বাবা মায়ের খুনিও এখনো জীবিত, তাদের সাথে তো আমার একটা হিসাব নিকাশ আছে। আপু তুমি কি জানো বাবা মাকে কে খুন করেছিল? ইনানের প্রশ্নে ইনায়ার চোখে মুখে ফুটে উঠল এক রহস্যময় হাসি। কিন্তু ইনানের প্রশ্নটাকে সম্পূর্ণ উপেক্ষা করে বলল, আমি নতুন করে আবার উইল তৈরি করেছি। বাবা আমার নামে যে সম্পত্তি লিখে দিয়েছিল সমস্তটা আমি তোর নামে লিখে দিয়েছি। কিন্তু আপু এসবের তো কোনো দরকার ছিল না। ছিল, দরকার ছিল। আমি চাই তুই বাবার মতো একজন সৎ মানুষ হ। পড়াশোনা শেষ কর, তোর যে প্রফেশনে যাওয়ার ইচ্ছা যাস, কিন্তু তার সাথে বাবার বিজনেসটাও সামনে এগিয়ে নিয়ে যাস। আর তুমি? ইনানের কথার উত্তর দিল না, আর কিছু বলল না। ঘড়ির কাঁটা 4টা ছুঁই ছুঁই। আর একটু পর না বের হলে ঢাকার শহরে জ্যামে আটকা পড়ে যাবে। ইনানকে তৈরি হতে বলে নিজের রুমে চলে গেল। এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে ইনান, মনের মধ্যে নতুন এক ভয় বাসা বেঁধেছে। বারবার আপুর বলা কথাগুলো মনে পড়ছে। প্রথমে দাদু, তারপর আব্বু, এখন কি আবু। আব্বু যখন জানতে পেরেছিল এই সম্পত্তির জন্য তার প্রাণ যেতে পারে, তাই আগে থেকেই সব আপুর নামে করে দিয়েছিল। আচ্ছা, আবার কি সেই ঘটনার পুনরাবৃত্তি হতে যাচ্ছে, যার জন্য আপু আমাকে দেশের বাহিরে পাঠায় দিচ্ছে? এক মনে অনেক কিছু ভাবছিল, তখনই ইনা পিছন থেকে ইনানের ঘাড়ে হাত রাখতেই ইনান সম্বিত ফিরে পায়। বোনকে জড়িয়ে ধরে কান্নারত কণ্ঠে বলে, আপু তুমিও আমার সাথে চলো। তোমার আর কারো মৃত্যু প্রতিশোধ নিতে হবে না। তোমার যদি কিছু হয়ে যায় তখন আমার কি হবে? আমাকে কে দেখবে? ইনা ভাইয়ের মাথায় হাত রেখে বলল, তোকে দেখার জন্য মানুষ রাখা আছে। ইনান বোনের কথার কোনো মানে বুঝল না। ইনানকে ছেড়ে দূরে দাঁড়িয়ে থাকা রাহাকে সাথে করে নিয়ে আসলো। রাহা এখানে এসেছে, ইনান সেটা খেয়াল করেনি। ইনান যখন ইনায়ার দিকে তাকিয়ে প্রশ্ন করে, আপু রাহা এখানে? ইনা কিছু বলতে যাবে তার আগেই রাহা ইনানে রবুকে ঝাঁপিয়ে পড়ে। ইনান 2 কদম পিছিয়ে যায়, নিজেকে সামলে নিলেও রাহা তাকে জড়িয়ে ধরেছে, এটাই বেশ খানিকটা চমকে যায়। মেয়েটা কান্না করছে, তাকে জড়িয়ে ধরে কান্না করছে, কিন্তু কেন? এই প্রথম ইনানের এক অদ্ভুত অন্য রকম অনুভূতি ছুঁয়ে গেল। শরীরের শিরা উপশিরায় যেন তড়িৎ গতির বৈদ্যুতিক রেখা ছড়িয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর রাহা নিজেই ইনানকে ছেড়ে দিলে টিস্যু দিয়ে নাক মুছে নিল। এখনো নাক টেনে টেনে কান্না করছে। ইনান বেশ মনোযোগ সহকারে রাহাকে দেখল। ফর্সা মুখ, কান্না করার কারণে মুখ লাল হয়ে গেছে, চোখ মুখ ফোলা ফোলা লাগছে। বুকের ভিতর হার্টবিট দ্রুত বিট করছে, মনে হচ্ছে এখনই বের হয়ে আসবে। ইনান শুকনো এক ঢোক গিলল আর মনে মনে বলল, ইনান এবার তুই শেষ। ইনানের কাছে আসলো, তোকে দেখার জন্য রেখে দিলাম। আমি জানি এই সময়টা রাহার আবেগের বয়স।
বয়সের সাথে সাথে হয়তো এই ভালো লাগাটা নাও থাকতে পারে, আবার থাকতেও পারে। কিন্তু আমার বিশ্বাস ও সত্যি তোকে ভালোবাসে, এটা কোনো আবেগ বা ভালো লাগা না। আমি চাচ্ছি না তোরা এই সময় একজন আরেকজনের সাথে কথা বল, আমি চাই তোরা তোদের ক্যারিয়ারের দিকে ফোকাস কর। সব শেষে যদি মনে হয় তোরা একে অপরের জন্য পারফেক্ট, তখন একটা সিদ্ধান্ত নিস। ইনান কিছু বলল না, রাহার দিকে তাকিয়ে শুধু মাথা ঝাঁকালো। সময় শেষ, এখন ভিতরে চলে যেতে হবে। আরাবিও এসেছে। ইনান খেয়াল করেছে আরাবি মানুষটা যত খারাপ হোক না কেন কিন্তু তার বোনকে আগলে রাখে। সে হয়তো তার মৃত্যু আপুর দোষীদের পক্ষে গিয়ে সব দোষগুণ মাটিচাপা দিয়েছে, তাদের সাপোর্ট করেছে, কিন্তু তার বোনকে যে সমস্ত কিছু থেকে আগলে রাখে এটা তো অস্বীকার করতে পারে না। ইনান আরাবির সামনে গিয়ে জড়িয়ে ধরল। আরাবি প্রস্তুত ছিল না, তারপরও মৃদু হেসে ইনানের পিঠে হাত রাখল। ইনান আরাবিকে জড়িয়ে ধরা অবস্থায় বলল, জানি না আপনাদের এই প্রলয়ের সম্পর্কে কখনো প্রণয় ঘটবে কি না, বা এই সম্পর্কের কি রূপ নিবে ভবিষ্যতে, সেটা একমাত্র আল্লাহ জানে। তারপরেও বলবো আমার বোনের সমস্ত বিপদে আপদে আপনি তার ছায়া হয়ে পাশে থাইকেন। আমি ছাড়া না ওর আর কেউ নাই। কথাগুলো বলে আরাবিকে ছেড়ে রাজকে এসে জড়িয়ে ধরল। ভাইয়া, আমি জানি তুমি সব সময় আপুর পাশে ছিলা, আছো আর ভবিষ্যতেও থাকবে। তুমি নিজের আর আপুর খেয়াল রাখো। ইনান রাজকে ছেড়ে আবার ইনায়াকে জড়িয়ে ধরল। কিছু বলল না, হয়তো নীরবতা অনেক কিছু বলে দিয়েছে। ইনান ইনায়াকে ছেড়ে কয়েক কদম ফেলতেই রাহা কান্নারত অবস্থায় জোরে করে বলল, এই ফাজিল ছেলে, শুনো, আমি তোমার অপেক্ষায় থাকবো। তুমি কিন্তু ভুলেও অন্য মেয়ের দিকে চোখ তুলে তাকানো তো দূরে থাক, কারো সাথে কথা বলবে না। ইনান কিছু বলল না, পিছন ফিরেও চাইল না। শুধু নিঃশব্দে হাসল, যা রাহার চোখে পড়ল না। অন্যদিকে ইনানের যাওয়ার দিকে ঝাপসা চোখে তাকিয়ে আছে ইনা। মনে মনে ভাবছে এটাই হয়তো শেষ দেখা, শেষ বিদায়, তারপর হয়তো আর দেখা হবে না। মধ্যরাত। বাহিরে ঝুম বৃষ্টি। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। হামিদ শেখ গভীর ঘুমে আচ্ছন্ন। আর তার সামনেই সোফায় পায়ের উপর পা তুলে বসে আছে ইনা। ঘুমের ঘোরেও বারবার হামিদ শেখের মনে হচ্ছে তাকে কেউ গভীর মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করছে। তাই সে ঝট করে চোখ মেলে। বাহিরে ঝড়ো হাওয়ার সাথে তুমুল বেগে বৃষ্টি নামছে, আর তার সাথেই থেকে থেকে মেঘের গর্জন আর বিদ্যুৎ চমকানোর আলো। আর সেই আলো ঘরে পড়তেই হামিদ শেখের চোখ যায় সামনে বসা রমণীর দিকে। এক লাফে শোয়া থেকে উঠে বসে। এই ঠান্ডা বৃষ্টির মধ্যেও কেমন যেন ঘামতে শুরু করে হামিদ শেখ। থরথর করে কাঁপছে। প্রথমে চোখের ভুল মনে করে দুই চোখ হাত দিয়ে ডলে নিয়ে ফের চোখ মেলে। ইনা এবার নড়েচড়ে বসল, তারপর তার মুখের হাসিরা প্রশস্ত করে বলল, স্বপ্ন না, স্বপ্ন না, যে ঘুম ভাঙল আর আমিও স্বপ্নের তলে হারিয়ে গেলাম। এটা বাস্তব। তাই চোখ থেকে ঘুমের রেস কাটিয়ে চোখ মিলে চান চাচা যান। ইনায়ার মুখে চাচা যান শুনে হামিদ শেখ যেন বর্ষর একটা ঝাটকা খেল। কোনোমতে ততলাতে তোতলতে বলল, চাচা চাচা যা যান, ককে তোমার চাচা যান। আর মাঝরাতে আমার বাড়িতে, আমার বেডরুমে কি করছো? কি করে ঢুকলে তুমি আমার বাড়ি? এখনই বের হয়ে যাও। আরে কুল কুল চাচা যান, এত হাইপার হচ্ছেন কেন? হিসাব মতে এটা আমার দাদুর বাড়ি, কিন্তু যাই হোক, সেটা তো সে আপনাকে দান করে দিয়েছিল। কিন্তু আপনি এই বাড়ি নিয়েও ক্ষান্ত হন নাই, কি অদ্ভুত। ইনায়ার কথাটা যেন বিস্ফোরণের মতো মনে হলো হামিদ শেখের। ইনায়ার চোখে মুখে ফুটে উঠল রহস্যময় হাসি। হামিদ শেখ যেন তরতর করে ঘামছে। বাহিরে যেন আরো তুমুল বেগে বৃষ্টি পড়তে শুরু হয়েছে। ইনা এবার ঠান্ডা কণ্ঠে গম্ভীর ভাবে বলল, কেন মা, লে ন আমার দাদা কে? কি দোষ ছিল আমাদের? যে ছোট বয়সেই বাবা মাকে খুন করে আমাদের এতিম করলেন, কেন করলেন? ইনায়ার প্রশ্নে হামিদ শেখের চোখ ছানাবড়া হয়ে গেছে। বারবার ডান হাতের বাহু দিয়ে কপালে আসা বিন্দু বিন্দু ঘাম মুছছে। তারপরেও হামিদ শেখ বহু কষ্টে বলল, ককি ববলছো মমা, আমি ককেন তোমার দাদু, বাবা, মাকে খুন করতে যাব? তোমার কোথাও ভুল ধারণা হচ্ছে মা। আর তুমি কোন প্রমাণের ভিত্তিতে এসব কথা বলছো? ইনা হামিদ শেখের কথার উত্তর না দিয়া হালকা হাসল, তারপর জোরে করে বলল, রাজ যা, নো, টু কে ভিতরে নিয়ে আসো।
রাজ ভিতরে আসতেই ইনা ঘাড় ঘুরিয়ে রাজের সাথে আসা মধ্যবয়স্ক এক লোককে দেখে নিল, তারপর সামনের দিকে ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখল হামিদ শেখের মুখাবয়বের ভয়ঙ্কর পরিণতি। ইনা তা দেখে মৃদু হাসল। হামিদ শেখ আগত লোকটির দিকে তাকিয়ে বলল, তুরিমি এখানে। লোকটি হামিদ শেখকে কিছু না বলে ইনায়ার দিকে করুণ চোখে তাকালো, তারপর ধীর গলায় বলল, ম্যাম আমি তো সব বলে দিয়েছি, এবার আমাকে ছেড়ে দিন। প্রায় 1 মাস ধরা ঘরে ফিরি না, বউ বাচ্চা হয়তো আমাকে নিয়ে চিন্তা করছে। লোকটির কথা শুনে ইনা যেন বেশ মজা পেল। হুহা করে হেসে বলল, তাই তো, রাজ এক কাজ করো, ওকে তুমি দিয়ে আসো। দেখবে আজকের পর থেকে ওর বউ বাচ্চারা আর ওর জন্য চিন্তা করবে না। ওকে ম্যাম। লোকটি খুশি হলো, কিন্তু বেশিক্ষণ এই খুশি থাকল না। বুকের দিকে তাকিয়ে দেখল রক্ত চুয়ে গড়িয়ে পড়ছে। লোকটি একবার ইনায়ার দিকে তাকাচ্ছে তো আরেকবার নিজের বুকের দিকে তাকাচ্ছে। ইনা ফের হালকা হেসে, আমার বাবা মায়ের খুনির সাথে যারা সরাসরি বা এইসব কথা জেনে শুনেও ছিল তারা সবাই অপরাধী, তাই তাদের কারো বাঁচার অধিকার নাই। তোর দলের সবাই শেষ, তাহলে তুই কেন বেঁচে থাকবি? আর একটু পর এটাকেও পাঠাচ্ছি, তারপর সবগুলো একসাথে মিলে আবার 2 নাম্বারই ব্যবসা, যত আকাম কুকাম আছে সেগুলো করিস। কথাগুলো বলে তারপর রাজের উদ্দেশ্যে বলল, নিয়ে যাও এই মালটাকে, ফেলে আসো ওর বাড়ির সামনে। ওকে ম্যাম। এই সবকিছু এতক্ষণ হামিদ শেখ দেখছিল। তার চোখে মুখে ফুটে উঠে আতঙ্ক, তার সাথে খেলা করছে মৃত্যু ভয়। খাট থেকে নামে আসলো নিচে, সরাসরি ইনায়ার পায়ের কাছে এসে পা ধরে বসে পড়ল। আমাকে ছেড়ে দেও ইনা, আমি তো সম্পর্কে তোমার চাচা হই। ইনা হামিদ শেখের কথা শুনে অট্টহাসিতে মেতে উঠল। হামিদ শেখ ছলছল চোখে ইনায়ার হাসি মুখের দিকে তাকিয়ে আছে। ইনা হামিদ শেখকে লাথি দিয়ে ফালায় দিল, তারপর তার বুকের উপর একটা পা রেখে শক্ত করে চেপে ধরল। হামিদ শেখের বুকে লাগছে, সে 2 হাত দিয়ে ইনায়ার পা সরানোর ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু এতে কোনো লাভ হচ্ছে না। আমার বাবাও হয়তো বাঁচার জন্য এমন আহাজারি করেছিল, ছেড়েছিলেন তাকে, বাঁচতে দিয়েছিলেন। আমার মা, সে চলে আসাতে তাকেও মেরে ফেলেছিলেন, তখন একবারও আমাদের কথা মনে হয় নাই। আমরা যে এতিম হয়ে যাব, আমাদের কি হবে, আমরা কিভাবে বড় হব, তখন মনে ছিল না। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেও মা। আমি তোমার কাছে আমি আমার প্রাণ ভিক্ষা চাইছি। আমাকে আমার প্রাণ ভিক্ষা দেও মা। ইনায়ার হাসি যেন চওড়া হলো, বলল, আচ্ছা আপনি হয়তো মনে মনে ভাবছেন, এইসব খবর আমি কিভাবে জানলাম। আমি জানি আপনার মনে এই প্রশ্নটা বারবার ঘুরছে। যাই হোক, মৃত পথের যাত্রীর ইচ্ছা তো অপূর্ণ রাখা যাবে না। শুনুন তাহলে। প্রায় 4 মাস আগে, মানে আপনার ছেলের সাথে আমার বিয়ে হওয়ার কিছুদিন আগে, আমি স্টোর রুমে গিয়েছিলাম কোনো একটা কাজে। হুট করে চোখ গেল পুরানো একটা স্টিলের বাক্সের দিকে, অনেকটা ঝং ধরেছিল। বাক্সটো খুলে আমার দাদুর অনেক কিছু পেলাম, সেখানে অনেক পুরানো একটা ডায়েরি ছিল, তাতে তার জীবনের অধিকাংশ কাহিনী লেখা ছিল, আর সেই কাহিনীর মধ্যে আপনাকে নিয়েও লেখা ছিল। তারপর পেলাম আপনাদের 3 জনের অনেক আগের একটা ছবি, পেলাম কিছু ডকুমেন্টস। হুট করে একদিন আপনাদের বাড়ি আসলাম দুর্জয়ের কাছে, কিন্তু হলরুমে আপনাকে দেখে আর আর আপনাদের কিছু কথা শুনে অনেক কিছু ক্লিয়ার হলো। আপনারা আপনাদের কথায় এতটাই বিভোর ছিলেন যে সদর দরজা থেকে কেউ একজন এসে ঘুরে গেল সেটাও খেয়াল করলেন না। আপনার মুখ আর পুরানো ছবি মিলিয়ে দেখলাম আপনি সেই। তারপর আপনার সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিতে শুরু করলাম। সব পেয়েও গেলাম। অনেক আগেই সব জেনেছি, প্রায় 3 মাস আগেই। এখন হয়তো ভাবছেন এতদিন তাহলে চুপচাপ ছিলাম কেন? কারণ আপনি তো মানুষ না অমানুষ। আমার ছোট্ট একটা উইকনেস ছিল, সেটাকেই দূরে সরানো দরকার ছিল। তাই চুপচাপ ছিলাম। কারণ আপনি কোনোভাবে একবার আঁচো পেলে আমার ক্ষতি করতে না পারলেও আমার ভাইয়ের ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগতেন। হামিদ শেখ হা করে ইনায়ার কথাগুলো শুনছিল। কি বলবে বুঝতে পারছে না, এতটুকু বুঝে গেছে এই মেয়ে আজকে তাকে না মেরে ক্ষান্ত হবে না। হামিদ শেখ আশেপাশে তাকাচ্ছে, চোখ পড়ল সেন্টার টেবিলে রাখা ফুলদানিটার উপর। ইনা যখন হামিদ শেখের দিকে তাকিয়ে কথা বলছিল, হামিদ শেখ কৌশল করে হাতটা একটু লম্বা করে ফুলদানিটা হাতে নিয়ে যেই ইনায়ার মাথায় মারতে যাবে তখনই হাতে লেগে সেটা পড়ে গেল।
গুলির শব্দে ইনা কিছুটা চমকে সামনে তাকালো, দেখলো হামিদ শেখের হাত দিয়ে রক্ত ঝরছে আর ফুলদানিটা পড়ে আছে নিচে। কি হতে যাচ্ছিল সেটা ভাবলো, হয়তো সামান্য কপাল ফেটে রক্ত পড়তো, এই ছাড়া আর বেশি কিছু হতো না। কিন্তু গুলি ছুড়ল কে, এটা ভাবতেই দরজার দিকে তাকিয়ে দেখলো আরাবি দুই হাত গুজে ইনায়ার দিকে তাকিয়ে আছে। ইনা কিছু বলতে যাবে তার আগেই আরাবি বলল, সুইটহার্ট, খুন খারাপি করতে এসে এতটা ভাবুক হলে হয়? চোখ কান খোলা রাখতে হয়, তা না হলে কে কখন আক্রমণ করে বসে। আর যাই হোক, এই আরাবি থাকতে তার বউয়ের দিকে কেউ একটা ফুলের টোকাও দিতে পারবে না। শেষের কথাটা আরাবি বেশ একটা ভাব নিয়ে বলল। ইনা আরাবিকে বলল, আপনি এখানে আমাকে ফলো করছেন? তুমি যা ভাবো সুইটহার্ট। ইনা আর আরাবির সাথে কথা বাড়ালো না। হামিদ শেখের দিকে তাকিয়ে বলল, আপনার মনে হয় মরার খুব তাড়া চাচা যান, তাই আপনার ইচ্ছাকে সম্মান করে আপনাকে আমি তাড়াতাড়ি সেই মৃত্যু নামক উপহারটা দিব। আলবিদা চাচা যান, ভালো থাকবেন ওপারে গিয়ে। কথাগুলো বলা শেষ না হতেই পরপর 4টা গুলি করল বুক বরাবর। ইনায়ার চোখ দিয়ে পানি পড়ছে। সে আর এক মুহূর্তেও সেখানে দাঁড়ালো না, সোজা বের হয়ে গেল। ইনায়ার পিছে পিছে আরাবিও বের হতে নিল, কিন্তু দরজায় বেজে তার জ্যাকেটে থাকা চেনোটা খুলে পড়ল। আরাবি সেদিকে পাত্তা না দিয়ে দ্রুত বের হয়ে গেল। ইনা গাড়িতে উঠে বসতেই আরাবি তাকে টেনে পাশের সিটে বসায় দিয়ে সে ড্রাইভিং সিটে বসলো। এতে করে ইনা আজকে আর আরাবির উপর কোনো রিয়েক্ট করল না। বাহিরে বৃষ্টির জন্য দুজনেই একটু ভিজে গেছে, কিন্তু সেদিকে কারো কোনো ভ্রুক্ষেপ নেই। ইনা সামনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখের পানি গাল বেয়ে পড়ছে। আরাবি আজকে ইনায়াকে আর কিছু বলল না। কিছুক্ষণ পর গাড়ি থামার ফলে ইনা সামনে তাকিয়ে দেখল তাদের বাড়িতে এসে আরাবি গাড়ি থামিয়েছে। ইনা আরাবির দিকে তাকিয়ে বলল, সুইটহার্ট, আমি জানি তোমার মনের উপর দিয়ে আজকে কি যাচ্ছে, তাই তোমাকে আজকে আমি এখানেই নিয়ে আসলাম। ইনা আর কিছু বলল না। গাড়ি থেকে নেমে সোজা বাড়িতে ঢুকে পড়ল। আরাবিও গাড়িটা গ্যারেজে রেখে বাড়ির ভিতর প্রবেশ করল। সারা রাতের ঝড়বৃষ্টির মাতম শেষে আকাশ এখন একদম নির্মল ও স্বচ্ছ। পূর্ব দিগন্তে লুকিয়ে থাকা সূর্য তার সোনালি রশ্মি ছড়িয়ে দিয়ে চারপাশে এক অপার্থিব শোভা এনে দিয়েছে। মনে হচ্ছে প্রকৃতিও যেন হেসে উঠেছে নতুন দিনের আলোয়। প্রায় 4 মাস পর তুর্জয় আজকে বাংলাদেশে ফিরেছে। টানটান উত্তেজনা কাজ করছে তুর্জয়ের মনে। কানাডা বসেই সব প্ল্যানিং করা শেষ, কিভাবে আরাবি থেকে প্রতিশোধ নিয়ে ইনায়াকে নিজের করে নিবে। নানা ভাবনা চিন্তার মধ্যে গাড়ি নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করল। কিন্তু অদ্ভুত, বাড়ির গেটে দারোয়ান নাই। আবার ভাবল হয়তো ছুটিতে গেছে। তুর্জয় বাড়ির ভিতর প্রবেশ করে দেখল ড্রয়িং রুম ফাঁকা। হাত ঘড়ি দেখে নিল সময় 11টা বেজে 47 মিনিট। এই সময় তো বাবা এখানেই বসে থাকে, আজকে নেই যে, হয়তো শরীর খারাপ বা ঘুমাচ্ছে। এসব ভাবতে ভাবতে তুর্জয় হামিদ শেখের রুমে গিয়ে যেন বর্ষর একটা শোকট খেল। ফ্লোরে পড়ে আছে বাবার রক্তাক্ত দেহ। চারিদিকে গড়িয়ে পড়া রক্তগুলো যেন শুকিয়ে গেছে। আশেপাশে চোখ বুলাতেই নজর গেল মোটা এক ধরনের জ্যাকেটের চেইনের দিকে, সেটা হাত বাড়িয়ে তুলে নিল। কয়েক সেকেন্ড সেদিকে তাকিয়ে থেকে পকেটে ভরে নিল। ছুটে গেল বাবার দিকে। বাবাকে জড়িয়ে ধরে গগনবিদারী চিৎকার দিল তুর্জয়। হামিদ শেখকে জড়িয়ে ধরা অবস্থায় তুর্জয় বলল, তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি বাবা, যে তোমাকে খুন করেছে তাকে আমি নিজের হাতে খুন করে তোমার হত্যা প্রতিশোধ নিব। তুর্জয়ে বাড়িতে চেনা জানা পরিচিত অনেক মানুষের ভিড় জমেছে। তার সাথে আগমন হয়েছে ইনায়ারও। আরাবি আসে নাই। এক বয়স্ক লোক তুর্জয় কে ধরে সান্ত্বনা দিচ্ছে। ইনা তুর্জয়ের পাশে গিয়ে দাঁড়িয়ে তুর্জয়ের ঘাড়ে হাত রাখতেই তুর্জয় পিছনের দিকে ফিরে তাকালো। এই সময় ইনায়াকে এখানে দেখে তুর্জয় যেন একটু হলেও ভরসা পেয়েছে। তুর্জয় ইনায়ার হাত ধরে ভাঙ্গা গলায় বলল, কি অপরাধ ছিল আমার সহজ সরল বাবার, যার জন্য তাকে খুন হতে হলো? তুর্জয়ের মুখে সহজ সরল কথা শুনে ইনা মনে মনে বলল, আহা, একজন নাট্যবাজ মরে গেছে কিন্তু আরেকজনকে রেখে গেছে। পরপর তিনটা মানুষকে খুন করে বসে আছে, তারপরেও বলে সহজ সরল। কিন্তু ইনা তুর্জয়কে মুখে বলল আরেক কথা, ভালো মানুষের শত্রু বেশি তুর্জয়।
আর যার যার কর্মফল তার তার ভোগ করতে হয়, তুমি ভেবো না এসব নিয়ে। জানাজার জন্য দেরি হয়ে যাচ্ছে। তুর্জয় আর কথা বাড়ালো না। জানাজার জন্য সবাই বের হয়ে গেল। পিছনে রয়ে গেলই না। খান ভিলার হলো রুমে বসে আছে আসাদ খান ও মাসুদ খান। ইনা বাড়ির ভিতর প্রবেশ করতেই মাসুদ খান খ্যাপে গিয়ে বললেন, কাল নাগিনী একটা। এর ছায়া যেদিন থেকে এই বাড়ির উপর পড়েছে সেদিন থেকে সব ধ্বংস হতে শুরু হয়েছে। আমি তো নিজেই স্বয়ং ধ্বংস, তো যেখানে যাব সেখানে তো ধ্বংসের তাণ্ডব চালাবই চাচা শ্বশুর মশাই। মৃদু হেসে কথাটা বললই না। তার পরিপ্রেক্ষিতে মাসুদ খান বলল, ভাইজান তুমি কিছু একটা করবে নাকি আমি করব? আমি আর নিতে পারছি না। প্রতিনিয়ত আমার ছেলের খুনি আমার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে আর আমি তার একটা চুলও ছিঁড়তে পারছি না। আসাদ খান একটু ঝেড়ে কেশে বলল, এতদিন যেহেতু সবুর করেছিস আর কিছুদিন সবুর কর, দেখবি সাপও মরছে আর লাঠিও ভাঙ্গে নাই। এই ৩-৪ মাসে এই এক কথা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। এবার তুমি কিছু করবে নাকি আমি? কে কি করবে শুনি। পিছন থেকে কথাটি বলল আরাবী। মাসুদ খান এবার দমে গেল না, আরো চড়াও হয়ে বলল, আমি করব, এই মেয়েটাকে আমি খুন করব। খুন করে আমি আমার ছেলে হত্যার প্রতিশোধ নিব। আচ্ছা আমিও দেখি, আমি থাকতে আমার বউয়ের দিকে একটা ফুলের টোকাকে দেয়। ইনা এতক্ষণ বেশ মনোযোগ সহকারে বসে থেকে এদের কথোপকথন শুনছিল। এবার বেশ ছাড়া গলায় বলল, আমি এ বাড়িতে থাকতে আসি নাই, আমার কিছু জিনিসপত্র ছিল সেগুলোই নিতে এসেছি। আর আপনাদের মতো খুনি ধক্ষ এদের সাথে এতদিন থেকে ছিলাম বাধ্য হয়ে, এখন আর থাকার প্রয়োজন পড়ছে না। কথাগুলো বলে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো নাই না। আরাবীয় ইনায়ার পিছন পিছন গেল। কি করতে চাইছো তুমি? কই, কিছু না তো। হুট করে তাহলে এই বাড়ি ছাড়ার সিদ্ধান্ত? এই বাড়িতে আমি স্বইচ্ছায় কখনো থাকতে আসেনি আর না আমি এই বিয়েটা মানি। আমাকে জোর করে বিয়ে করা হয়েছে। ইনায়ার কথা শুনে আরাবী উচ্চ শব্দে হেসে উঠল, বলল, জোর করে? তোমাকে না জানিয়ে হয়তো কোর্ট ম্যারেজ করেছি, বাট ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে যে সম্পূর্ণ তোমার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে এটা তুমি বলিও না সুইটহার্ট। ইনা নিশ্চুপ। আরাবী আবার বলল, সুইটহার্ট, আমি মানছি আমি খারাপ। আমি ভুল করেছি, তোমার ফ্রেন্ডে ররি পি স্টো ও খুনিদের সাহায্য করেছি, সেটা করেছি আমার ফ্রেন্ড বা ভাইয়ের কর্তব্য থেকে। তুমিও তো তাদের খুন করেছ। আমি কি তোমাকে কিছু বলেছি? ইনা এবারও নিশ্চুপ। আরাবী এবার ইনায়াকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, সুইটহার্ট, আমি না তোমাকে অসম্ভব পরিমাণের ভালোবাসি। মানুষ নাকি কোনো রাস্তা দিয়ে প্রতিদিন গেলে সেই রাস্তায় থাকা কুত্তার প্রতি মায়া কাজ করে, আর তুমি আমি তো এক ছাদের নিচে থাকছি, আমার লাইগ্গা কি তোমার একটুও মায়া হয় নাই? একটুও কি আমাকে ভালোবাসতে পারো নাই? ইনা আরাবীকে নিজের থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে কাঠোকাঠ কণ্ঠে বলল, না, তোমার মতো নিকৃষ্ট মানুষের জন্য আমার একটুও মায়া হয় নাই, পারি নাই তোমাকে ভালোবাসতে। তোমার মতো মানুষকে শুধু ঘৃণা করা যায়, ঘৃণা শুনলে তুমি আপনার আরাবী খান শুধু ঘৃণা করা যায়। আরাবী ইনায়ার চোখের দিকে নিষ্পলক ভাবে তাকিয়েছিল। ইনা দ্রুত আরাবীর থেকে চোখ ফিরিয়ে নিল। নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বের হয়ে আসলোই না। হলো রুমে আসতেই মোহন ইনায়াকে বাধা দিয়ে বলে, ও পুতুল বউ, পুতুল বউ তুমি যাইও না। আমার তো তোমার সাথে গল্প করতে করতে অভ্যাস হয়ে গেছে। সবাই আমারে বকা শোকা পাইয়া মদন কইতো কত কি কইয়া আমারে কথা শুনায়, কিন্তু তুমি কোনোদিন আমারে বেশি কথা কও নাই। পুতুল বউ তুমি যাইও না। মামা সামনে থেকে সরেন। আমি শর্মু না পুতুল বউ, আমি তোমারে যাইতে দিমু না। ওরে যাইতে দাও মামা। ও যখন সিদ্ধান্ত নিয়েই নিয়েছে এখানে থাকবে না, সেখানে তাকে জোর করে রাখার মানে হয় না। পিছন থেকে কথাটি বলল আরাবী। মোহন বলল, কিন্তু ভাগ্নে। কোনো কিন্তু না মামা, যে থাকতে চায় না তাকে জোর করে ধরে রাখা যায় না। মোহন আর কিছু বলল না। ইনা সোজা বের হয়ে গেল। আসাদ খান আর মাসুদ খান বেশ খুশি হলো। মাসুদ খান ভাবছে এবার যে করেই হোক এই মেয়েটাকে খুন করে ছেলে হত্যার প্রতিশোধ নিবে। অন্যদিকে আরাবী নিজের রুমে চলে গেল। ঘড়ির কাঁটা রাত 10টা ছুঁই ছুঁই। সম্পূর্ণ বাড়ি ফাঁকা। তুর্জয় নিজের রুমে একা বসে আছে, চোখ মুখ লাল হয়ে ফুলে আছে।
হাতে তুলে নিল সেই মোটা চেইন জাতীয় বস্তুটাকে। ভালো করে দেখে মনে করল এটা বেশিরভাগ আরবির জ্যাকেটে দেখেছে। রাগে ক্ষিপ্ত হয়ে চেইনটা শক্ত করে মুষ্টিবদ্ধ করল। তারপর বিড়বিড় করে বলল, আজকের রাতটাই তোর জন্য শেষ রাত আরবি। আর তারপর না থাকবি তুই, আর না থাকবে তোর নাম বা অস্তিত্ব। তুর্জয় হাসছে, খুব হাসছে। হাসতে হাসতে আবার বলল, প্রথমে আমার থেকে আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছিস, তারপর আমার বাবাকে প্রাণে মেরে দিলি। এবার দেখ আমি তোর থেকে তোকেই নিয়ে নিব। তারপর ফিরিয়ে আনবো আমি আমার ভালোবাসাকে। উন্মাদের মতো একের পর এক বকে যাচ্ছে তুর্জয়। ইতালির বোলোনিয়া শহরে অবস্থান করছে ইনান। বারবার চোখের সামনে ভেসে উঠছে রাহার কান্না ভেজা মুখশ্রী। আর তা মনে হতে ইনানের মন যেন পুলকিত হচ্ছে। প্রথমবার কোনো এক মেয়ে তাকে জড়িয়ে ধরেছে, এ যেন এক অন্যরকম অনুভূতি। ইনান যতবারই চোখ বন্ধ করছে ততবারই যেন সেসব জীবন্ত হয়ে ধরা দিচ্ছে ইনানের কাছে। ইনান বিড়বিড় করে বলল, ধ্যাতো, দেশে থাকতে কিছুই বুঝলাম না। আর দূর দেশে পাড়ি জমানোর পর দেখি এই মেয়ে আমাকে আচ্ছা করে যা এ মারছে। অন্যদিকে রাহা বই খুলে আনমনে ভেবে যাচ্ছে ইনানের কথা। হুট করেই ভাবনায় আসলো, আচ্ছা যে ছেলে আমাকে দেশে থাকতেই পাত্তা দিল না, দেখেও দেখল না, সেই ছেলে যদি সেখানে গিয়ে অন্য মেয়েদের সাথে, না। রাহার জোরে না বলে চিল্লানির শব্দ শুনে রাহার মা দ্রুত রান্নাঘর থেকে বের হয়ে আসলেন। মেয়ের সামনে দাঁড়িয়ে বলল, কি সমস্যা তোর? ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন? তুই কি ভেবে নিয়েছিস পড়াশোনা করবি না? তোর ফাঁকিবাজের জন্য আমি তোকে পড়ার রুম থেকে এনে হলো রুমে বসিয়েছি, আর তুই এখানেও না পড়ে চিল্লাচ্ছিস। রাহা মায়ের দিকে কাচুমাচু করে তাকিয়ে বলল, সরি মা, আর হবে না। আমি তোমাকে প্রমিস করছি এখন থেকে খুব মনোযোগ সহকারে পড়ব। রাহার মা মেয়ের কথাটা আমলে নিল না। আবার রান্নাঘরে চলে গেল। আরাবি নিজের রুমে বসে আছে। নিজের জীবন নিয়ে আজকে নিজের কাছেই যেন ঘৃণা লাগছে। সবকিছুই যেন এলোমেলো হয়ে গেছে। নানা ধরনের ভাবনা চিন্তার মধ্যেই আরাবির ফোন বেজে উঠল। কল রিসিভ করতেই ওপাশ থেকে যা শুনল তার জন্য মোটেও প্রস্তুত ছিল না আরাবি। কল কাটতেই আরাবি বিড়বিড় করে বলল, সুইটহার্ট, কাজটা তুমি ঠিক করো নাই। এর মাসুল তোমাকে দিতে হবে। তোমাকে ভালোবাসি বলে তোমার সব অন্যায় মুখ বুঝে সহ্য করব এমনও না। হাইওয়ের রাস্তা ধরে একের পর এক কালো রঙের গাড়ি ছুটছে। আরাবি হাই স্পিডে গাড়ি চালাচ্ছে। বারবার চোখের সামনে ভেসে উঠছে নিলয়ের রৌতাক্ত দেহ। গতরাতে সোহেলের কল পেতেই আরাবি হুমড়ি তুমড়ি খেয়ে বাড়ি থেকে বের হয়ে বাড়ি আসে। নিলয় নিচে পড়ে আছে, গলায় ছুরি চালানো হয়েছে। একদিকে শখের নারী, আরেক দিকে শখের বন্ধুত্ব। সব শেষ হয়ে গেল। তার মাফিয়া জীবনে করা সমস্ত পাপের শাস্তি যেন এখন গড়ে পাচ্ছে। ভিতরে ভিতরে আরাবি শেষ হয়ে গেলেও উপর দিয়ে নিজেকে বেশ শক্ত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। গম্ভীর কণ্ঠে আরাবি নীলকে প্রশ্ন করল, তোমরা কোথায় ছিলে? স্যার, ম্যাম তো চুপচাপ হয়ে গেছিল। আমরা ভেবেছিলাম 3-4 মাস হয়ে গেছে সব শান্ত হয়ে গেছে। ম্যামও হয়তো সব ভুলে গেছে, তাই আমরা আগের মতোই। আগের মতোই। কথাটা অনেকটা জোরে বলল আরাবি। উপস্থিত সবাই চমকে গেল। নিলয়ের জানাজার ব্যবস্থা করো, আর এখন থেকে আগামী 24 ঘন্টার মধ্যে যদি আমার ভাইয়ের জীবিত অবস্থার আপডেট না পাই তাহলে সবগুলোর জানাজার ব্যবস্থা করব মাইন্ডি। সারা রাত ভর খবর নিয়ে ভোরের দিকে জানা যায় শহর থেকে বেশ কিছুটা দূরে ইনা রাজীবকে ধরে নিয়ে সেখানে রেখেছে। আর তারপরেই আরাবি বের হয়ে যায় তার সম্পূর্ণ মাফিয়া রূপে। আকাশে এই জাঁকজমক রোদ, আবার এই মেঘলা। মাঝ রাস্তায় দড়ি দিয়ে বেঁধে হাঁটু মুড়ে বসিয়ে রেখেছে রাজীবকে। ঠোঁটের কার্নিশ বেয়ে রক্ত শুকিয়ে কালসিটে হয়ে গেছে। জায়গায় জায়গায় আঘাতের চিহ্ন। চোখ মুখ শুকিয়ে ক্লান্তির ছাপ এসে ধরা দিয়েছে। রাজীবের সামনে দাঁড়িয়ে আছে রাজ। রাজীব ভাঙ্গা গলায় বলল, প্লিজ রাজ, আমাকে ছেড়ে দাও। আমি বাঁচতে চাই, বাকি সবার মতো মরতে চাই না। তুমি আমাকে ছেড়ে দেও, আমি কথা দিচ্ছি তোমাকে, আমি অনেক অনেক দূরে চলে যাব। ইনা কখনো জানতে পারবে না এই কথা। রাজহীন হাসল, তারপর জবাবে বলল, শিরায় শিরায় খুন খারাপই থাকলেও আমার রক্তে বেইমানি নাই। যার নুন খাইছি তার সাথে বেইমানি করার মতো এত বড় কলিজা এই রাজের এখনো হয় নাই। রাজীব নির্বাক চোখে তাকিয়ে আছে।
এসব দেখে অবশ্য রাজের কখনো মায়া হয় নাই। রাজীবের থেকে বেশ খানিকটা দূরে গিয়ে কাউকে ফোন করল, কিছু একটা বলে কল কাট করে আবার আগের জায়গায় এসে দাঁড়িয়ে পড়ল। একটা ছেলেকে খুন করার পরেও চুপচাপ ছিল মাসুদ খান। কিন্তু আরেকটা ছেলেকে যখন ধরে নিয়ে গেছে আর সেই ছেলে যখন মৃত্যু মুখে, তখন আর মাসুদ খান চুপ থাকতে পারে নাই। আলমারি থেকে নিজের রিভলভার নিয়ে বের হয়ে আসলেন। মাসুদ খানকে হন্তদন্ত হয়ে বের হতে দেখে আসাদ খানও তার পিছু বের হয়ে আসেন। মাসুদ খানের সাথে সেও গাড়িতে উঠে বসেন। অন্যদিকে তুর্জয় আরাবি কোথায় আছে সব ইনফরমেশন নিয়ে বের হয়ে গেছে। আকাশ এখন সম্পূর্ণ মেঘলা। পর সিরিয়ালে বেশ কয়েকটা সাদা রঙের গাড়ি এসে দাঁড়ালো। রাজ দ্রুত প্রথম গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে দরজা খুলে দিতেই বের হয়ে আসলো ইনা। সম্পূর্ণ শরীর ব্ল্যাক ড্রেসে আবৃত। ইনা রাজকে বলল, কত দূর? ম্যাম, খবর নেওয়া হয়েছে, খুব শীঘ্রই চলে আসবে। গুড। কিন্তু ম্যাম? ইনা ভ্রু কুঁচকে বলল, কিন্তু যদি আপনার কিছু হয় তখন আমি ইনানকে কি জবাব দিব? ইনা হালকা হেসে বলল, আমার কিচ্ছু হবে না রাজ। আর তার থেকে বড় কথা, আমাদের কাজটাই এমন, এখানে বাঁচলে বাঁচার মতো বাঁচতে হবে আর তার জন্য লড়তে হবে, আর তা না হলে খুব সহজেই পতন হবে। আমি যদি এখন মরেও যাই তাও আমার আর কোনো আফসোস থাকবে না। ইনায়ার কথার মধ্যে বেশ খানিকটা দূরত্ব রেখে আরাবির গাড়ি এসে থামল। তার পিছে লাইন ধরে বাকি গাড়িগুলোও থেমে গেল। এতক্ষণে ইনায়ার পিছে এসে দাঁড়িয়েছে ইনায়ার গার্ডরা। রাজীবের পিছনে দাঁড়িয়ে আছে রাজ আর তার সাথেই দাঁড়িয়ে আছে ইনা। আরাবি গাড়ি থেকে নামতেই পরপর ওর দলের লোকেরা সব নেমে গেছে। রাজীব আরাবিকে দেখে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে জোরে চিল্লিয়ে বলল, ভাই আমাকে বাঁচা, এরা আমাকে মেরে ফেলবে। প্লিজ ভাই আমাকে বাঁচা, আমি বাঁচতে চাই। ওয়েলকাম মিখান। আপনার আসতে কোথাও অসুবিধা হয় নাই তো? কথাটা কিছুটা ব্যঙ্গাত্মক ভাবে ইনা আরাবিকে বলল। আরাবি ইনায়ার কথা সম্পূর্ণ উপেক্ষা করে চোখ মুখ শক্ত করে বলল, ছেড়ে দাও রাজীবকে। ইনা ফিচেল হেসে বলল, বাঁচিয়ে নিয়ে যেতে পারলে নিয়ে যাও। আরাবি এক কথায় দু কথায় ইনায়ার দিকে অনেকটা এগিয়ে গেছে। ইনায়াও আরাবির কথার পৃষ্ঠে কথা বলছে। আরাবি আর ইনা বেশ কাছাকাছি। আরাবিকে নিজের বেশ খানিকটা কাছে দেখতেই বুট জুতার থেকে ধারালো এক ছুরি বের করে ইনা, সেটা রাজীবের গলায় ধরতেই আরাবি হাত উঁচু করে দাঁড়িয়ে পড়ে। ইনা তা দেখে উচ্চ শব্দে হেসে উঠে বলে, এই লাইনে আমি আনারি না পাক্কা খেলাড়ি মি আফনান আরাবি খান, তাই এসব ছলচাতুরি আমার সাথে না করে অন্যদের সাথে করলে কাজে লাগবে। আরাবি হালকা হাসল, তারপর ইনায়ার উদ্দেশ্যে বলল, এই আফনান আরাবি খান এতটাও দুর্বল নয়, তুমি আমাকে যতটা ভাবো বা মনে করো। নেহাতি সে তোমাকে ভালোবেসেছিল বলেই সব অন্যায়, সব অপরাধ মুখ বুজে সহ্য করেছে। তুমি হয়তো ভুলেই গেছো খুব খারাপি গন্ধ আমার কাছে কোনো নতুন বিষয় নয়। তবুও তোমার প্রতি ভালোবাসার টানে আমি সবকিছু সয়ে গিয়েছি, চুপ থেকেছি, নিজেকে থামিয়েছি, বুঝিয়েছি। একটি মাত্র ভুল আমার, আর আমার ভাই ও বন্ধুদের জঘন্যতম অপরাধ। আর তাদের সেই জঘন্য কাণ্ডগুলো ঢাকতে গিয়েই আজ আমি দাঁড়িয়ে আছি তোমার চোখে ঘৃণার প্রতিমূর্তি হয়। যখন জানতে পারলাম তুমি আমার ভাই ও বন্ধুদের খুব করেছো তখনও আমি কিছু বলিনি। চুপ থেকেছি এই ভেবে যে যা হওয়ার তা হয়ে গেছে। আর আমার এই নীরবতায় যদি আমার পাপ কিছুটা কমে তাহলে হয়তো একটুখানি ভালোবাসা, একটুখানি মায়া তুমি আমায় দেবে। আরাবি একটু থামলো, তারপর আবার শুধালো, দেখেছো সুইটহার্ট, তোমার ভালোবাসা পাওয়ার লোভ আমাকে এতটা গভীরভাবে আচ্ছন্ন করেছিল যে তুমি আমার ভাই আর বন্ধুদের খুব করেছো জানার পরেও আমি তোমার বিরুদ্ধে যেতে পারিনি, অস্ত্র তুলতে পারিনি একটুও তোমাকে ঘৃণা করতে। বরং আরো মরিয়া হয়ে উঠেছিলাম কিভাবে তোমাকে আবারও কাছে পাওয়া যায়, কিভাবে তোমার ভালোবাসার ছায়াটুকু আমার হয়ে ওঠে। একজন বন্ধু হিসেবে, একজন ভাই হিসেবে। আমি হয়তো একজন প্রচণ্ড স্বার্থপর মানুষ। কারণ নিজের ভালো থাকা, নিজের অনুভূতির কাছে তোমার করা খুনকেও আমি তুচ্ছ করে দিয়েছিলাম। আমি তোমাকে ভালোবাসি, নিঃস্বার্থে, একতরফাভাবে, নিজের অস্তিত্ব ভুলে শুধু তোমাকেই চেয়েছিলাম। ইনা আগের ন্যায় রাজীবের গলায় ছুরি ধরে আছে। আরাবির কথা কতটা তার কর্ণধার হলো বা বুঝলো সেটা একমাত্র সেই জানে।
আরাবি আবার ইনায়াকে বলল, আজ তোমার সামনে শুধু একজন মাফিয়া আফনান আরাবি খান দাঁড়িয়ে নাই। আজ দাঁড়িয়ে আছে সেই প্রেমিক, যে ভালোবাসার বিনিময়ে পেয়েছে কেবল ভালোবাসার মানুষের থেকে অবহেলা ঘৃণা। আজ দাঁড়িয়ে আছে সেই স্বামী, যে তার স্ত্রীর কাছে চায় একটি শান্ত, নির্ভেজাল সুখের সংসার। আজ দাঁড়িয়ে আছে একজন স্বার্থপর বন্ধু, ভাই, সেই ভাই, যার মন কাঁদে মৃত ভাই ও বন্ধুদের জন্য। আজ দাঁড়িয়ে আছে এক ভাঙা মানুষ, যার অস্তিত্বের প্রতিটি কোণেই ভালোবাসা না পাওয়ার ক্ষত। দয়া করো ইনা, আমাকে তুমি একটিবার সুযোগ দিয়ে দেখো। সুযোগ দেওয়ার কোনো প্রশ্নই উঠে না। তোমার ভাইকে তো এখন আর এই মুহূর্তেই রতে হবে। আর তোমার শাস্তি সেটা না হয়। কথাগুলো বলতে বলতে ইনা রাজীবের গলার সাথে শক্ত করে ছুরিটা চেপে ধরল। রক্তের তরল পদার্থ হালকা হালকা দেখা যাচ্ছে। না, তুমি আমার সাথে থাকতে চাও না তাই তো। ওকে ফাইন, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব, তোমাকে আর কোনো কিছু নিয়ে জোর করব না। তুমি শুধু আমার একটা অনুরোধ রাখো, আমার ভাইটাকে ছেড়ে দাও। ওর বদলে তুমি আমাকে খুন করো। দেখো, হাসতে হাসতে আমি আমার জীবন তোমাকে দিয়ে যাব। ইতিমধ্যে আসাদ খান আর মাসুদ খান চলে এসেছে। ইনা একবার সেদিকে তাকিয়ে চোখ ফিরিয়ে আনলো আরাবির দিকে। ইনায়ার চোখে মুখে ফুটে উঠল চমৎকার হাসি। আরাবি বুঝতে পেরে বলল, ইনা, না না বলছি ইনা, প্লিজ। আরাবির কথাগুলো হয়তো ইনায়ার কান অবধি পৌঁছায় নাই, তার আগেই ইনা রাজীবের গলায় ছুরি চালায় দেয়। মুহূর্তেই ফিনকি মেরে রক্তগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে। আর রাজীবের নিস্তেজ দেহ লুটিয়ে পড়ে মাটিতে। চোখের সামনে ছেলের এমন মৃত্যু দেখে মাসুদ খান চিৎকার করে উঠে। আরাবি নিষ্পলক প্রাণহীন চোখে ইনায়ার দিকে তাকিয়ে আছে। ইনা রক্তে রাঙানো ছুরিটা ফেলে দিয়ে আরাবি নিষ্প্রাণ চাহনির দিকে তাকিয়ে থেকে বলল, তোমার সাথে আমার প্রলয়ের মতো সাক্ষাৎ হলো। এক ঝটকায় সমস্ত পৃথিবী এলোমেলো হয়ে গেল, সময়ও যেন থমকে গেল। তুমি আর আমি একসাথে যেন আগুন আর পানির মতো, যা একে অপরকে নিশ্চিহ্ন করে ফেলতে চায়, কিন্তু অদ্ভুতভাবে একে অপরকে টানে। আমরা একে অপরের সাথে মিলেমিশে এক বিশাল ধ্বংসের জন্ম দেই, যেখানে ভাঙ্গনের শব্দই আমাদের ভাষা হয়। সব কিছু পুড়ে যাবে, তবে একমাত্র আমাদের উপস্থিতি ছাড়া আর কিছুই বাঁচবে না। আমার দুইটা ছেলেকে খুন করেছিস, তোকে আমি ছাড়ব না। কথাটা বলেই মাসুদ খান ইনায়ার দিকে গুলি ছুড়ে। আরাবি ইনায়ার দিকে গুলি ছুড়তে দেখে দ্রুত ইনায়ার কাছে গিয়ে ইনায়াকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সবকিছু যেন চোখের পলকে হয়ে গেল। পরপর তিনটা বুলেট এসে আরাবির বুকে বিঁধল। ইনায়া যেন এখনো কিছু বুঝতে পারছে না কি হয়ে গেল। শূন্য চোখে তাকিয়ে আছে আরাবির বুক বেয়ে গড়িয়ে পড়া রক্তের দিকে। আর একবার গুলি করতে যাবে তার আগেই রাজ মাসুদ খানের দিকে রিভলভার তাক করে শুট করে দেয়। মাসুদ খান আসাদ খানের উপরে গিয়ে পড়ে। আসাদ খান যেন স্তব্ধ হয়ে গেছে, একদিকে ছেলে আরেক দিকে ভাই আর ভাতিজা। ইনা এখনো আগের ন্যায় দাঁড়িয়ে আছে। বুকের ভিতর কেমন যেন চিনচিন ব্যথা অনুভব করছে। আরাবি কয়েক কদম পিছিয়ে গেল। এলোমেলো পায়ে টলতে টলতে বলল, সুইটহার্ট, তোমাকে পাওয়ার আশায় পুরো দুনিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলাম আমি। হৃদয়কে বানিয়েছিলাম রণক্ষেত্র। অথচ যুদ্ধের শেষ প্রান্তে এসে দেখি তুমি ছিলে সেই যুদ্ধের প্রধান নেত্রী। ইনায়ার চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ছে। ইনা আরাবির দিকে পা বাড়াতেই পিছন থেকে একটা গাড়ি এসে আরাবিকে চাপা দিয়ে বেশ খানিকটা সামনে চলে গেল, আর আরাবি কিছুটা দূরে ছিটকে পড়ল। ইনা জোরে চিল্লিয়ে বলল, হেই! তুর্জয় গাড়ির উইন্ডো দিয়ে মাথা বের করে বলল, আরাবি কে খুব করে তোমার কাজ আরো সহজ করে দিলাম, এবার তোমার সব প্রতিশোধ পূর্ণ হলো। ইনা রাগী চোখে তুর্জয়ের দিকে তাকালো। তুর্জয় কিছু বলা বা বুঝে ওঠার আগেই ইনা রাজের থেকে রিভলভার নিয়ে পরপর দুটো গুলি তুর্জয়ের মাথা বরাবর চালিয়ে দিল। ইনা রিভলভার ফেলে দৌড়ে আরাবির কাছে গেল। পিচঢালা রাস্তা সম্পূর্ণ রক্তে ভাসা। ইনা আরাবির মাথা নিজের কোলের উপর নিয়ে বলল, এই আরাবি, আরাবি কথা বলো। কথা বলছো না কেন? আমার খুব কষ্ট হচ্ছে। আমি তো চাইতাম তুমি মরে যাও, কিন্তু এখন তোমার বুকে রক্ত দেখে আমার বুকের বাপাসটায় কেমন যেন চিনচিন ব্যথা করছে। দম বন্ধ হয়ে আসছে। এই আরাবি চোখ খুলো। আসাদ খানও কোনোমতে হেলতে দুলতে ছেলের কাছে এসে বসল। ইনা আরাবিকে ঝাঁকিয়ে বলছে, কথা বলছো না কেন?
দেখো আজকে আমি তোমার জন্য কান্না করছি, আমি পারি নাই তোমারে ঘৃণা করতে, তুমি শুনতে চাইছিলা না আমি তোমারে ভালোবাসি কিনা। আমি তোমাকে ভালোবাসি আরাবি চোখ খুলো। হে আল্লাহ আমার আরাবিকে আমার থেকে ছিনিয়ে নিও না। আল্লাহ আল্লাহ গো আমার স্বামী আমার জীবন তাকে যদি নিতে চাও আমাকেও সঙ্গে নিও। অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে আছেই না। চোখে মুখে বিধ্বস্তের ছাপ, ক্লান্ত, বিমর্ষ আর উদ্বিগ্ন ফুটে উঠেছে। দুহাতের তালু একসাথে চেপে ধরে আছে, যেন শেষ আশাটুকু হাতজোড় করে আকুতি জানাচ্ছে আল্লাহর দরবারে। ভেতরে কি হচ্ছে কিছুই জানে নাই না। শুধু কাচের দরজার এপাশে জ্বলজ্বল করা লাল বাতিটুকু জানান দিচ্ছে ভিতরে যুদ্ধ চলছে। জীবন আর মৃত্যু রোমাঝে এক ভয়ঙ্কর যুদ্ধ চলছে। আরিনা মনে প্রাণে দোয়া করছে সেই যুদ্ধে বিজয়ী হয়ে যেন আরাবি ফিরে আসে তার কাছে। ইনায়ার পায়ের নিচের মেঝে যেন কাঁপছে, প্রতিটা মুহূর্ত দীর্ঘ থেকে আরো দীর্ঘ হয়ে উঠছে। অসীম অপেক্ষার ভারে ইনায়ার গালে নেমে আসা চুল সরিয়ে চোখের জল লুকানোর চেষ্টা করছে, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে। চোখের পানি যেন আজকে বাঁধ ভেঙে তার নিয়ন্ত্রণ হারিয়েছে, যার দরুন চোখ থেকে কোনোভাবেই পানি সরছে না। ইনায়ার পাশে দাঁড়িয়ে আছে রাজ, আর তাদের থেকে একটু দূরে বসে আছে আসাদ খান ও তার দুপাশে বসে আছে দুজন সোহেল ও নীল। মোহন সবার থেকে দূরে বসে বিনা আওয়াজে অবিরাম চোখের পানি ফেলছে। আসাদ খান যেন আজকে পাথরে পরিণত হয়ে গেছে। হাসপাতালে আসতে আসতে মাসুদ খান মারা যায়। তার ছেলে আদৌ বাঁচবে কি না মারা যাবে সেটা একমাত্র আল্লাহ ভালো জানে। কিন্তু আসাদ খান মনে প্রাণে দোয়া করছে আল্লাহ যেন তার ছেলেকে তার কাছে ফিরিয়ে দেয়। এই বয়সে একসাথে এত শোক সওয়ার ক্ষমতা যে তার আর নেই। এগুলো যে সব তার পাপের ফল, আর তার শাস্তি সে হারে হারে পাচ্ছে। অপারেশন থিয়েটারের লাল আলোটা হঠাৎই নিভে গেল। মুহূর্তেই যেন চারপাশে একটা চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ল। দীর্ঘ 7 ঘন্টার নিঃসীম অপেক্ষার পর সবাই নিঃশ্বাস আটকে উঠে দাঁড়ালো। সময়টা যেন ভারী হয়ে উঠছে ক্ষণে ক্ষণে। ধীরে ধীরে দরজা খুলে বেরিয়ে এলেন ডক্টর। চোখে মুখে ক্লান্তিভাব কিন্তু দায়িত্বপূর্ণ দৃঢ়তা নিয়ে। সাদা অ্যাপ্রনের নিচে তার মুখটায় পরিশ্রমের ও দায়িত্ব কর্তব্যের রেখা স্পষ্ট ফুটে উঠেছে। ইনা আর থাকতে পারল না, দ্রুত কয়েক কদম এগিয়ে এসে ডাক্তারের সামনে গিয়ে দাঁড়ালো। ডক্টরকে যে কিছু জিজ্ঞেস করবে তার জন্যেও যেন মুখ দিয়ে কথা বের হচ্ছে না। সমস্ত কথা যেন গলায় এসে আটকে আছে। ইনা আকুতি ভরা চোখ নিয়ে ডাক্তারের পানে তাকিয়ে থাকল। তাই দেখে সোহেল নিজেই ডক্টরের কাছে প্রশ্ন করল, ডাক্তার সাহেব স্যারের এখন কি অবস্থা? ডাক্তার একবার ইনায়ার দিকে তাকালেন, তারপর সোহেলের দিকে তাকিয়ে ধীরে স্বর নরম করে বললেন, অপারেশন শেষ হয়েছে, কিন্তু এখনই কিছু বলা সম্ভব নয়। আগামী 48 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ পেশেন্টের জন্য। পেশেন্ট এখন পর্যবেক্ষণে আছে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু আপনারা তো জানেন, জীবন দেওয়া ও নেওয়ার মালিক একমাত্র আল্লাহ, আমরা তো শুধুমাত্র অছিলা। ডক্টরের কথাগুলো শুনে ইনায়ার বুকের ভিতরটা যেন ধসে পড়ল। আসাদ খান পড়ে যেতে নিলেই নীল তাকে আগলে ধরে। ইনা সবার থেকে দূরে সরে আসলো, চোখের জল আটকে রাখতে চাইছে কিন্তু পারছে না। দেখতে দেখতে 47 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। ইতিমধ্যে মাসুদ খান ও রাজীবের ঠাঁই হয়েছে অন্ধকার কবরে। আসাদ খানও বেশ অসুস্থ হয়ে পড়েছে। তাকে পাশের কেবিনে রেখে স্যালাইন দেওয়া হয়েছে। ইনায়ার অবস্থা নাজেহাল। এই 47 ঘন্টার মধ্যে দু একবার হয়তো পানি মুখে নিয়েছে, এই ছাড়া আর একটা দানাও দাঁতে কাটেনি। সবাই বেশ জোর করেছে কিন্তু তাতে কোনো লাভ হয় নাই। বারবার আল্লাহর দরবারে ইনা ফরিয়াদ করছে। ডক্টর বলে গেছে আর কিছুক্ষণের মধ্যে জ্ঞান না ফিরলে পেশেন্ট কোমায় চলে যাবে। কিন্তু ইনা বিশ্বাস করে আল্লাহ তাকে কোনোভাবে নিরাশ করবে না, একটা না একটা মিরাক্কেল করবে। ইনা হাসপাতালের করিডোরের এক কোণায় চুপচাপ বসে আছে। শরীরটা এলিয়ে পড়েছে প্লাস্টিকের চেয়ারে, কিন্তু চোখ দুটো খোলা, ভেতরের অস্থিরতা তাকে একটুও শান্ত থাকতে দিচ্ছে না। এত দীর্ঘ সময় পার হওয়ার পরেও এক ফোঁটা ঘুম আসেনি তার চোখে। মনে হচ্ছে সময় থেমে গেছে, কেবল দুশ্চিন্তা আর একটানা দোয়া ঘুরে ফিরে বাজছে মাথায়। হঠাৎ চালু পায়ে হেঁটে এক নার্স এগিয়ে এসে নিচু গলায় বলল, ম্যাডাম, পেশেন্টের জ্ঞান ফিরেছে।
এই একটুকু কথা শুনেই ইনায়ার বুকের মধ্যে যেন হঠাৎ এক ঝড় বয়ে গেল। মনটা ধক করে উঠল, একসাথে ভয়, স্বস্তি আর আশার ঢেউ খেলে গেল তার চোখে মুখে। ইনা ধীরে ধীরে উঠে দাঁড়ালো, কিন্তু পা দুটো কাঁপছে। ইনা জানে না আরাবি কি অবস্থায় আছে, কিংবা তাকে দেখে কেমন রিয়েক্ট করবে। ইনা যখন কেনিনে ঢুকলো, তখন দেখলো আরাবি চোখ খুলে তাকিয়ে আছে সিলিংয়ের দিকে। ইনায়ার পদ শব্দে আরাবির দৃষ্টি ধীরে ধীরে ঘুরে এলো ইনায়ার দিকে। দুজনের চোখাচোখি হতেই আরাবি তার দৃষ্টি ইনায়ার থেকে ফিরিয়ে নিল। আরাবির সেই ক্লান্তি ভরা দৃষ্টি ফিরিয়ে নেওয়া থেকে বেরিয়ে আসলো এক চাপা অভিমান। ইনা ধীর পায়ে আরাবির কাছে এগিয়ে এল। আরাবি অন্যদিকে মুখ রেখেই গলার স্বরটা ক্ষীণ করে বলল, দেখতে এসেছো বেঁচে আছি নাকি মরে গেছি? আল্লাহ হয়তো এ যাত্রায় আমাকে বাঁচিয়ে দিয়েছেন, কিন্তু তুমি চিন্তা করো না, আমি এখান থেকে বের হয়েই তোমাকে ডিভোর্স দিয়ে দিব। আরাবির কথায় ইনা ফুপিয়ে কেঁদে উঠল, তারপর আরাবির বুকে আছড়ে পড়ে কান্না করতে করতে বলল, আমি ডিভোর্স চাই না, আমি তোমার সাথে থাকতে চাই। বাবা মা মিতুকে হারানোর পর আমার যে খারাপ লাগা কাজ করছিল, ঠিক তোমার জন্য তার থেকে বেশি ভয় কাজ করছিল। তোমাকে হারানোর ভয় আমাকে ভীষণ পীড়া দিয়েছে। বারবার মনে হচ্ছিল এই বুঝি আল্লাহ আমার থেকে তোমাকে নিয়ে নিবে। আরাবি ইনায়ার দিকে তাকিয়ে আছে, কিন্তু কোনো কিছু বলছে না। নার্স এসে ইনায়ার উদ্দেশ্যে বলল, ম্যাম আপনি উঠুন, আর পেশেন্টকে এতটা চাপে রাখা যাবে না। ইনা আর কিছু বলল না, চোখ মুখ মুছে উঠে দাঁড়ালো। আরাবি এবার ভালো করে ইনায়ার দিকে তাকাতেই বুকটা ধুপ করে উঠল। এই 2-3 দিনে কি হাল করেছে নিজের, চোখ মুখ শুকিয়ে গেছে। ডক্টর আসতেই ইনা বের হয়ে গেল। ডক্টর আরাবিকে ভালো করে চেক করে বলল, মিখান আপনি এখন আউট অফ ডেঞ্জার, কিন্তু সম্পূর্ণ 1 মাস আপনাকে বেড রেস্টে থাকতে হবে। শরীরে ক্ষতগুলো শুকাতে সময় লাগবে। আরাবি কিছু বলল না। ডক্টর নিজ থেকেই আবার বলল, আপনি খুব লাকি মিখান, আপনার ওয়াইফ আপনাকে অসম্ভব পরিমাণের ভালোবাসে। হসপিটালে আপনাকে আনার পর থেকে প্রথমে অপারেশন থিয়েটারের সামনে, তারপর এই কেবিনের সামনেই ছিল, এখান থেকে কোথাও সরেনি। জোর করেও তাকে কেউ খাওয়াতে পারে নাই। একবার মাথা ঘুরে পড়ে গেছিল, আমি চেক আপ করে দেখলাম তার শরীরের অবস্থাও তেমন একটা ভালো না। নাওয়া খাওয়া ঘুম সব যেন আপনার শোকে ছেড়ে দিয়েছে। আরাবি এবারও খুব মনোযোগ সহকারে ডক্টরের কথাগুলো শুনল, কিন্তু কিছু বলল না। দেখতে দেখতে আরো 3 দিন অতিবাহিত হয়েছে। আজকে আরাবিকে হসপিটাল থেকে রিলিজ দিয়েছে। আসাদ খানও বেশ সুস্থ, কিন্তু গম্ভীর হয়ে গেছেন। মোহনও এখন আগের মতো উল্টাপাল্টা কথা বলে না, কেমন যেন চুপ হয়ে গেছে। আরাবিকে ঘন্টা খানেক আগে বাড়িতে নিয়ে আসা হয়েছে। আরাবির জ্ঞান ফেরার পর থেকে আরাবির সব কাজ ও দেখাশোনা ইনা করছে। কিন্তু আরাবি কোনোভাবেই ইনায়ার সাথে কথা বলছে না। এতে করে ইনায়ার একটু কষ্ট হলেও সে মনকে বুঝিয়ে মানায় নিচ্ছে। আসাদ খানও এখন ইনায়ার সাথে ভালো ব্যবহার করে। তাছাড়াও মোহনের সাথে এই কদিনে বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে আসাদ খানের। এর মধ্যে ইনান ফোন করে ইনা ও আরাবির খোঁজ খবর নিয়েছে। রাহাও মাঝে পড়ে একদিন এসে দেখে গেছে। সময় যেন চোখের পলকে চলে যায়। কিভাবে যে দেখতে দেখতে 1 মাস হয়ে গেল তা যেন বুঝাই গেল না। এই 1 মাসে ইনা যেন পাক্কা গৃহিণী হয়ে গেছে। আরাবি এখন সম্পূর্ণ সুস্থ। আসাদ খান আর ইনায়ার মধ্যে সমস্ত রাগ, অভিমান, অভিযোগ, শত্রুতা যাই থাক সব দূর হয়ে গেছে। আসাদ খান একদিন নিজে ইনায়াকে ডেকে বলেছে, এগুলো তার পাপের ফল, পাপের শাস্তি হিসাবে তার থেকে আল্লাহ সবকিছু কেড়ে নিয়েছে। আর সবকিছু কেড়ে নিয়েও আল্লাহ যা দিয়ে রেখেছে তা নিয়ে সে বাকি জীবনটা সুন্দরভাবে কাটিয়ে দিতে চায়। আর ইনায়াকে সে ছেলের বউ না মেয়ে হিসাবেই দেখতে চায়। সবকিছু ঠিক থাকলেও কোথাও একটা শূন্যতা যেন ইনায়াকে ঘিরে ধরেছে। এটা হয়তো আরাবিকে কাছে না পাওয়া শূন্যতা, আরবি কথা না বলার শূন্যতা। সূর্য পশ্চিম দিকে ডুবে যাচ্ছে। আকাশটাও রৌপ্তি আভায় রঞ্জিত হয়েছে। আর সেদিকেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইনা। কারো উপস্থিতি টের পেতেই ইনা পিছনে ফিরে তাকাতেই দেখল আরাবি এসে দাঁড়িয়েছে। ইনা কিছু বলতে যাবে তার আগেই আরাবি একটা কাগজ ধরিয়ে দিয়ে বলল, এই নাও ডিভোর্স পেপার, আমি সাইন করে দিয়েছি। তুমিও সাইন করে দিও।
ইনায়াকে কিছু বলার সুযোগ না দিয়ে ইনায়ার হাত টান দিয়ে কাগজটা ধরিয়ে দিয়ে আরাবি সোজা বের হয়ে আসলো। ইনায়া কাগজ ধরেই নিচে ঠাস করে বসে পড়ল, ফ্লোরে পড়ে রইল কাগজ। খুলে দেখার প্রয়োজনও মনে করছে না। মাথার মধ্যে বারবার এসে বাড়ি খাচ্ছে আরাবির বলা কথা, এই নাও ডিভোর্স পেপার, আমি সাইন করে দিয়েছি, তুমিও সাইন করে দিও। চারিদিকে আধার নেমে আসছে। ইনা এখনো সেভাবেই পড়ে আছে, ঘরে বা বেকুনিতে কোথাও এক ফোঁটা আলো নেই। দূরের হালকা আলো এসে ইনায়ার বেকুনিতে পড়ছে। ইনা আগের মতোই বসে আছে। ফোনের ঝংকার আওয়াজে ইনায়ার ধ্যান ভাঙল। বসা থেকে উঠে দাঁড়িয়ে রুমে এসে নিজের ফোন খুঁজতে শুরু করলো। সোফার উপর অবহেলায় পড়া থাকা ফোনটা একাধারে বাজতেই আছে। ইনা ফোন কানে তুলতেই ওপাশ থেকে রাজ বলল, ম্যাম, স্যারকে দেখলাম 5 স্টার হোটেলে একটা মেয়ে নিয়ে ঢুকতে। রাজের কথা কর্ণপাত হতেই ইনায়ার চোখ মুখ যেন শক্ত হয়ে আসলো। রাজের থেকে লোকেশন শুনে কল কেটে দেখল রাত 9টা বেজে 20 মিনিট। এর মানে সন্ধ্যা থেকে সে ওভাবেই বসেছিল। বারবার রাজের বলা কথাগুলো এখন মাথায় ঘুরছে। আরাবি এমন করবে এটা তার বিশ্বাস হচ্ছে না, কিন্তু রাজ যে মিথ্যা বলবে তাও তো না। ইনা আর কিছু ভাবতে পারল না। হুড়োহুড়িয়ে বাড়ি থেকে বের হয়ে রাজের দেওয়া লোকেশনে চলে আসলো। আস্তে আস্তে সবকিছু জেনে নিয়েছে রাজের থেকে। ইনা হোটেলে এসেই সোজা আরাবির বুক করা রুমের সামনে চলে এসেছে। দরজা হালকা করে চাপানো। দরজায় হাত দিতেই কিছুটা খুলে গেল, সম্পূর্ণ রুম অন্ধকার। ইনা ধীর পায়ে রুমের ভিতর প্রবেশ করতেই দরজাটা লেগে গেল। সম্পূর্ণ রুম অন্ধকার। ইনা ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালাতে গেলেই চারিদিকে একে একে আলো জ্বলে উঠল। সম্পূর্ণ রুম সুন্দর করে ডেকোরেশন করা। ইনা আর একটু সামনে যেতেই একসাথে অনেকগুলো ফুলের পাপড়ি এসে ইনায়ার শরীরে পড়ল, আর তার সাথে ভেসে আসলো আরাবির কণ্ঠস্বর। শুভ জন্মদিন সুইট হার্ট। আজকের দিনে তুমি জন্মেছিলে বলেই আমি আমার বেঁচে থাকার অস্তিত্ব খুঁজে পেয়েছিলাম। ভালোবাসার অর্থ বুঝেছিলাম। ইনা ফোনের দিকে তাকিয়ে দেখল আজকে জুন মাসের 23 তারিখ ও 12টা বেজে 1 মিনিট। এত বড় একটা সারপ্রাইজ, তার থেকে বড় কথা আরাবি তার সাথে ভালো করে কথা বলছে। ইনা আর নিজেকে ধরে রাখতে পারল না। ঝাঁপিয়ে পড়ল আরাবির বুকে। আরাবিও আজকে ইনায়াকে আগলে নিয়েছে দুহাতের মাঝে। ইনা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আরাবি ইনায়াকে বুকের থেকে তুলে তার উষ্ণ 2 হাত ইনায়ার গালে রেখে মুখটা নিঃশব্দে নিজের দিকে তুলে আনল। ইনায়ার চোখে চোখ রাখল আরাবি। ইনা এখনো ফুপিয়ে ফুপিয়ে কান্না করে যাচ্ছে। আরাবি এবার সব থেকে দুঃসাহসিক একটা কাজ করে ফেলল। ইনায়ার চোখের পানি আরাবি তার শুষ্ক ঠোঁট দ্বারা চুষে নিতে লাগল। আরাবির এহেম কাজে ইনায়ার সম্পূর্ণ শরীর ঝাঁকি দিয়ে উঠল। মুহূর্তেই যেন সময় থমকে দাঁড়াল। হৃদয়ের গোপন কোনো কোণে যেন প্রফুল্কি ছড়িয়ে পড়ল ইনায়ার। আরাবি এক হাতে ইনায়ার গাল ছুঁয়ে মুখটা নিজের দিকে ঘুরিয়ে আনল। চোখে চোখ আটকালো এক অপার্থিব টানে। তার ঠোঁট এবার নামল ইনায়ার কাপা ঠোঁটের উপর। ধীরে ধীরে নিঃশব্দে চোখ বুজে আসলো এই অনুভূতির কাছে হার মানল ইনা। নিঃশ্বাস ভারী হয়ে আসছে দুজনের। বেশ কিছুক্ষণ পর আরাবি ইনায়াকে ছাড়তেই দুজনেই হাঁপাচ্ছে। ইনা লজ্জায় আরাবির দিকে চোখ তুলে তাকাতে পারছে না। আরাবি বৃদ্ধাঙ্গুলির সাহায্যে হালকা ঠোঁটের কোণা মুছে নিয়ে মোহনীয় কণ্ঠে শুধালো, সুইটহার্ট, রাইট নাও, আই ডোন্ট জাস্ট ওয়েন্ট ইউ। আই নিড অল অফ ইউ, এভরি ব্রেথ, এভরি টাচ, এভরি ইঞ্চ। আরাবির কথায় ইনায়ার দৃষ্টি এক মুহূর্তের জন্য নিচু হয়ে গেল। গাল রাঙা হয়ে উঠল রক্তিম আভায়। লজ্জা, সংকোচ আর না বলা উত্তাপে ইনায়ার শরীর কেঁপে উঠল। ইনা কিছুক্ষণ চুপ করে রইল, ঠোঁট কাঁপছিল কিন্তু মুখে কিছু বলল না। আরাবি তার চোখে প্রশ্ন খুঁজতেই ইনা আরাবির বুকে মুখ গুজে দিয়ে নাক ঘষতে শুরু করল। ইনায়ার চোখের কোণে খেলে গেল এক লাজুক হাসি, আর সেই হাসির আভায় ছড়িয়ে গেল অদ্ভুত এক আকর্ষণীয় লাবণ্য, যা কোনো শব্দে প্রকাশ করা যায় না, শুধু অনুভবেই ধরা দেয়। আরাবি হালকা হাসল। আরাবির চোখে ছিল প্রশ্রয়, ঠোঁটে ছিল মুগ্ধতা। তারপর নিঃশব্দে ইনায়াকে আপন কোলে তুলে নিল, একটু হালকা কিন্তু দৃঢ় আলিঙ্গনের সাথে। ইনা লজ্জায় চোখ নামিয়ে নিলেও সে নিজেকে আর সরিয়ে নিতে পারল না আরাবির থেকে। আরাবির হৃদস্পন্দনের তালে তার বুক স্পন্দিত হচ্ছিল, দুজনের নিঃশ্বাস যেন একে অন্যের ভেতরে মিশে যাচ্ছিল।
নরম আলোয় ভেসে থাকা ঘরটা নিঃশব্দ হয়ে গেল, যেন সময় থমকে গেছে ওদের দুজনের এই ঘনিষ্ঠ মুহূর্তের জন্য। আরাবি ইনায়াকে ধীরে বিছানায় শুয়ে দিল। আরাবির হাত এক ঝাঁক কোমলতা নিয়ে ইনায়ার মুখ ছুঁয়ে গেল। তারপর আলতোভাবে ঠোঁট রাখল ইনায়ার কপালে, সেই ছোঁয়ায় যেন ছিল আশ্বাস, আকাঙ্ক্ষা আর ইনায়ার প্রতি গভীর ভালোবাসা। ইনায়ার হাত ধীরে আরাবির আঙ্গুল জড়িয়ে ধরল, এ যেন সম্মতির নীরব ভাষা। আরাবি তার ঠোঁট নামিয়ে আনল ইনায়ার কাপা ঠোঁটের উপর। প্রথমে চুম্বনটা ছিল ধীর, মৃদু, গভীর, তারপর আরো গভীর। ধীরে ধীরে আরাবির স্পর্শ আরো গভীর হতে লাগল। একে একে পোশাকের ভাঁজ খুলে যেতে লাগল নিঃশব্দে। দুইটি দেহ গভীরভাবে জড়িয়ে গেল। মেতে উঠল তারা এক আদিম উন্মাদনায়। একই ছন্দে, একই উষ্ণতায়, শুধু শরীর নয়, দুটো আত্মাও যেন এক হয়ে গেল। সারা রুম জুড়ে বয়ে গেল এক মৃদু উত্তেজনার আওয়াজে। সময় সে যেন অবিরত বয়ে চলা এক অদৃশ্য নদী। তাকে থামানো যায় না, ধরে রাখা যায় না। শুধু অনুভব করা যায় তার স্পর্শ, তার পরিবর্তন। চোখের পলকে কেটে গেল 5টি বছর, অথচ মনে হয় এই তো সেদিন। এই 5 বছরে শুধু ক্যালেন্ডারের পাতা বদলায়নি, বদলে গেছে জীবনের দৃশ্যপট, সম্পর্কের রং, অনুভবের গভীরতা। সময় কখনো বালুকার মতো হাতের ফাঁক দিয়ে ঝরে পড়ে, আবার কখনো হয় পাহাড়ের মতো যা বুকে চেপে বসে থাকে। সময় যেমন আমাদের এগিয়ে দেয়, তেমনি গোপনে কেড়ে নেয় কিছু না বলা কথা, কিছু অপূর্ণ স্বপ্ন। এই 5 বছরে কত কিছু বদলে গেছে, মানুষ, মন, অনুভব, আর সেই চিরচেনা সম্পর্কগুলো। যেন প্রতিটি দিন এক একটা পাতা, আর আমরা শুধু তা উল্টে যাচ্ছি। কখনো আনন্দে, কখনো আক্ষেপে। সময় আমাদের শেখায় সবই ক্ষণস্থায়ী, তবুও প্রতিটি ক্ষণ আমাদের জন্য অমূল্য এক অধ্যায়। 5 বছরের পথচলা মুহূর্তের রূপ নেয় স্মৃতির আকাশে উড়ে বেড়ানো কিছু রঙিন বা বিবর্ণ পাখির ডানায়। আর সেই খান বাড়ির হলো রুমে ছুটাছুটি করছে 4 বছরের ছোট্ট পাখি। আরাবি আর ইনায়ার একমাত্র মেয়ে আরিয়া খান পাখি। ইনা খাবার নিয়ে পাখির পিছনে ছুটছে, আর পাখি খাবে না বলে মায়ের থেকে দৌড়ে পালাচ্ছে। ইনা এবার বেশ রাগী কণ্ঠে বলল, পাখি তুমি যদি এখন না খাও তাহলে আমি কিন্তু তোমাকে রেখে তোমার মামার কাছে চলে যাব। তারপর মামার সাথে যেমন ভিডিও কলে কথা বলো তেমন আমার সাথেও বলিও। মায়ের চলে যাওয়ার কথা শুনে ছোট্ট পাখি দৌড়ে মায়ের কাছে আসে, চোখ মুখ কুঁচকে খাবার মুখে নেয়। ইতিমধ্যে আসাদ খান ও মোহন বাজার থেকে ঘুরে আসে। আসাদ খান আসতে আসতে বলল, বৌমা দেখো বাজার থেকে কত বড় বড় দুটো ইলিশ মাছ নিয়ে আসছি। মোহন মাঝে দিয়ে বলল, পুতুল বউ আজকে কিন্তু ইলিশ ভাপা করবে। ইনা হাসতে হাসতে বলল, ঠিক আছে মামা, কিন্তু আপনাদের না বলেছি বাজারে যেতে না। বাজারের জন্য তো রহিম ছিল। আসাদ খান বাজারগুলো হালিমার হাতে দিতে দিতে বলল, বয়স হচ্ছে, বাড়িতে বসে থাকার থেকে আশেপাশে ঘুরে আসলেও শরীর আর মন একটু ফুরফুরে থাকে। ইতিমধ্যে দুষ্টু পাখি মোহনের লুঙ্গি ধরে টানাটানি শুরু করে দিয়েছে। এবার লুঙ্গির পকেটে হাত ঢুকিয়ে আদো আদো বুলিতে বলল, এই দাদু ভাই তোমাকে না বলেছিলা আমার জন্য ললিপপ রাখবে সব সময় পকেটে, রাখুনি কেন? এ যা দাদু ভাই, ভুলে গেছি। তুমি পচা দাদু ভাই, শুধু নিজের জন্য চানাচুর রাখো, আমার জন্য তোকলেত রাখো না। আসাদ খান পাঞ্জাবির পকেট থেকে ললিপপ বের করতে করতে বলল, আমি কিন্তু ভুলি নাই দাদু ভাই, এই নাও তোমার ললিপপ। পাখি দৌড়ে আসাদ খানের কোলে উঠে বসল, তারপর ললিপপ দুটো দুহাতে নিয়ে আসাদ খানের গালে একটা চুমু দিয়ে বলল, তুমি ভালো দাদু ভাই। মোহন মুখ ভার করে বলল, আমি ললিপপ আনি নাই বলে কি কিছুই পাবো না? পাখি আসাদ খানের কোল থেকে নেমে মোহনের কাছে এসে গালে টুকুস করে একটা চুমু দিয়ে বলল, এবারের জন্য একটা দিলাম, পরের বার দিব না। পাখি পাখি আর একটু আছে খেয়ে তারপর যাও। কে শুনে কার কথা, পাখিকে আর পায় কে? ইনায়াও তার কাজে চলে গেল। রান্নাঘরে রান্না করছিল ইনা। পিছন থেকে কেউ চোখ ধরাতে ইনা বেশ খানিকটা চমকে যায়। নিজের হাত সেই হাতের উপর রাখে, কিন্তু এটা তো আরাবির হাত না। ইনায়ার বুকটা ধক করে উঠে। ভালো করে হাতগুলো ধরে আস্তে করে বলল, ভাই। ইনান আরাবির দিকে তাকিয়ে বলল, ভাইয়া হলো না, আপু তো চিনে ফেলেছে। ইনা 2 হাত দিয়ে ভাইকে জড়িয়ে ধরল। ইনায়ার চোখে পানি।
আরাবি দরজায় হেলান দিয়ে ভাই বোনের ভালোবাসা দেখছে। পিছন থেকে আসাদ খান বলল, কেমন লাগলো সারপ্রাইজ বৌমা? এর মানে সবাই জানতো আজকে তুই আসবি, শুধু আমি জানতাম না। কথাটা বেশ অভিমান করে ইনা বলল। ইনান কান ধরে বলল, সরি আপু, তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। ইনা আর কিছু বলল না। ইনানের কান ধরে বলল, হইছে ফাজিল, যা ফ্রেশ হয়ে নে, বাকি কথা পরে হবে। কিন্তু তার আগে বলো আমার আম্মাজান কই? দূর থেকে আরাবিকে দেখে পাখি দৌড়ে বাবার কাছে আসে। আরাবি পাখিকে দেখেই কোলে তুলে নেয়। পাখি কোলে উঠতে উঠতে বলে, পাপা পাপা, আম্মু আমাকে মেরেছে। ইনা মেয়ের দিকে ভ্রু কুঁচকে তাকালো। আরাবি জিজ্ঞেস করল, কেন মেরেছে? ইনান এতক্ষণ দাঁড়িয়ে পাখিকে দেখছিল আর কথা শুনছিল। ফোনের থেকেও বাস্তবে যেন আরো সুন্দর দেখতে, ছোট্ট একটা জীবন্ত পুতুল যেন। পাখি এখনো ইনানকে খেয়াল করে নাই। ইনান এবার পাখির উদ্দেশ্যে বলল, আপু এ তো দেখি জীবন্ত পুতুল, কি কিউট। ইনান কথা বলায় পাখি এবার খেয়াল করেছে। আরাবির কোল থেকে ইনানের কোলে গিয়ে বলল, মামা তুমি এসেছো। ইনান পাখির সারা মুখে চুমু দিয়ে বলতাছে, আরো আগে আসা উচিত ছিল। ইনা পাখিকে নিজের কোলে নিয়ে ইনানকে ফ্রেশ হতে বলল। আরাবি ইনানকে নিয়ে গেল একটা রুমে। সকাল হতেই রাহা ইনায়াকে ফোন দিয়েছে। ইনায়ার পাশে বসে আছে আরাবি, ইনান আর ইয়ানের কোলে পাখি। ইনা কল রিসিভ করতেই ওপাশ থেকে কান্না জড়ানো কণ্ঠে রাহা বলল, আপু গত রাতে কে যেন আম্মুকে কল দিয়ে বলেছে আজকে বিকালে আমাকে দেখতে আসবে, তুমি কিছু করো, আমি তোমার ভাইকে ছাড়া কাউকে বিয়ে করব না। ইনা গম্ভীর কণ্ঠে বলল, ইনান ওখানকার এক মেয়েকে বিয়ে করে নিয়েছে রাহা। তুমি তোমার বাবা মায়ের পছন্দ করা ছেলেকে বিয়ে করে নেও। নিজের মতো কথাগুলো বলে ইনা আর এক মুহূর্তও দেরি করল না। রাহাকেও কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দিল। ইনান হাসছে। ইনা ইনানকে কপট রাগ দেখিয়ে বলল, কি দরকার ছিল? মেয়েটা খুব কান্নাকাটি করবে এখন, যদি নিজের কোনো ক্ষতি করে বসে তখন। আপু তুমি এক কাজ করো, আন্টিকে কল দিয়ে বলে রাখো বিকালে তো আমরা যাচ্ছে, সে অবধি যেন দেখে রাখে। ঠিক আছে। আরাবি ইনান ইনা আর সাথে ছোট্ট পাখি এসেছে রাহাদের বাসায়। রাহার বাবা অতি সাদরে তাদের সবাইকে গ্রহণ করে নিল। পাখি এদিক সেদিকে ছুটাছুটি করছে। আরাবি রাহার বাবার সাথে কথা বলছে। ইনান মাথা নিচু করে বসে আছে। ইনা রাহার মায়ের উদ্দেশ্যে বলল, আন্টি এবার আপনি রাহাকে নিয়ে আসুন। রাহার মা রাহাকে নিতে উপরে চলে গেল। ইনান এখন কেমন যেন উসখুস করছে। ইনা পাখিকে নিজের কাছে নিয়ে এসে বসিয়েছে। রাহার মা রাহাকে নিয়ে নিচে আসতেই ইনান রাহার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, তা দেখে আরাবি ইনানের সামনে ছেড়ে কাছতেই ইনান স্বাভাবিক হয়ে বসে। রাহা এখনো নিচের দিকে তাকিয়ে আছে। পাখি রাহাকে দেখে ইনায়ার থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে রাহার কাছে গিয়ে বলল, আন্টি। পাখির কণ্ঠস্বর কর্ণধার হতেই রাহার সামনের দিকে তাকিয়ে দেখে ইনা আরাবি ও ইনান বসে আছে। রাহা আপনা আপনি চোখ বন্ধ করে নিল, এটা তার মনের ভুল ভেবে আবার চোখ খুলল কিন্তু না। ইনা এবার নিজে উঠে দাঁড়ালো, তারপর রাহাকে নিয়ে এসে ইনানের সাথে বসিয়ে দিল। রাহার বুকের ভিতর কেমন যেন টিপটিপ আওয়াজ হচ্ছে। কতগুলো বছর পর মানুষটাকে সামনে থেকে দেখছে। আর বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না রাহা। লজ্জায় চোখ নামিয়ে নিল। আরাবি রাহার বাবার উদ্দেশ্যে বলল, আঙ্কেল আমরা আর 3 দিন পর মানে এই শুক্রবারেই 4 হাত এক করতে চাইছি। আপনি কি বলেন? আমি আর কি বলবো? ছেলেমেয়ের দুজনের যখন পছন্দ তখন আর অমত করে কি লাভ? তাহলে আজকের মতো আসছি। এদিকে ইনা রাহার অনামিকা আঙ্গুলে একটি আংটি পরিয়ে দিয়েছে। সবাই যখন কথার মাঝে ব্যস্ত তখন ইনান রাহার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, এত বছরের অপেক্ষার প্রহর কাটিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে, সবকিছু সুদে আসলে উসুল করে নিব মিস। রাহা যেন লজ্জায় আরো কুঁকড়ে গেল। তা দেখে ইনান মৃদু হেসে চলে গেল। বাসর ঘরে চুপচাপ বসে আছে রাহা। স্নিগ্ধ আলোয় ভেসে থাকা কক্ষটি যেন স্বপ্নের এক ফুলের বাগান। চারপাশ জুড়ে সাজানো অসংখ্য রঙিন ফুল, গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, বেলি যেন তাদের সৌরভে পুরো ঘরটিকে মোহময় করে তুলেছে। খাটের চারপাশে ঝুলে থাকা বেলি ফুলের চূড়া যেন ঘরটিকে আরো শুভ্র সৌন্দর্যে রাঙিয়ে তুলেছে।
রাহার পরনে একটি ভারী মেরুন রঙের লেহেঙ্গা, তাতে সূক্ষ্ম কাজ করা জরি, পাথর আর সুতার কারুকাজ। কাপড়ের ভারে রাহার শরীর যেন সামান্য নুয়ে পড়েছে। কিন্তু তবুও রাহা এক অনাড়ম্বর সৌন্দর্যে নিজেকে দৃঢ় রেখে বসে আছে। গাঢ় কাজ করা অরুণাটি মাথায় টেনে নিঃশব্দে বসে আছে রাহা। দু হাত একসঙ্গে গুটিয়ে রেখেছে কোলে। রাহার কানে দুলছে সোনার ঝুমকা, হাতে চুড়ির মৃদু আওয়াজে ঘরের নিস্তব্ধতা মাঝে মাঝে নরমভাবে ভেঙে যায়। চোখের নিচে হালকা কাজল লেগে আছে, ঠোঁটে হালকা লিপস্টিক। মুখে লজ্জা আর মনের ভেতর কিছু অজানা কাঁপুনি নিয়ে বসে আছে রাহা। দরজা খুলে ভিতরে প্রবেশ করল ইনান। ইনানের উপস্থিতি টের পেতেই রাহা কিছুটা নড়েচড়ে বসল। ইনান দরজা লক করে ধীর পায়ে রাহার পাশে গিয়ে বসল। রাহা কিছুটা কাঁচুমাচু হয়ে বসল। ইনান রাহার ঘোমটাটা তুলে সামান্য মুখ উঁচু করে ধরতেই আপনা আপনি মুখ দিয়ে বের হয়ে আসলো, মাশাল্লাহ। রাহার লজ্জায় রাঙা হয়ে উঠল। ইনান রাহার দিকে তাকিয়ে থেকে বলল, এক সপ্তদশী কন্যার অশ্রুসিক্ত লালচে চোখের ফুলে ওঠা দৃষ্টিতে ছিল এমন এক নির্বাক মায়া, যেখানে আমি অনিচ্ছা সত্ত্বেও আটকে গিয়েছিলাম। আর তোমার সেই কাজলা রাঙানো লজ্জা মিশ্রিত চাহনিতে আমি যেন আজকে আরো একবার হারিয়ে গেলাম। ইনান থামল, তারপর আবার বলল, ভালোবাসি। আজকে স্বীকার করতে কোনো বাধা নাই। হ্যাঁ, আমি তোমাকে অসম্ভব পরিমাণের ভালোবাসি রাহা, আর সারা জীবন তোমাকেই শুধু ভালোবাসতে চাই। ইনানের মুখে ভালোবাসি কথাটা শুনতাই রাহার চোখ বেয়ে অশ্রুকণা গড়িয়ে পড়ল। এ যে খুশির কান্না, কত বছরের সাধনা। প্রিয় মানুষের মুখ থেকে এই প্রথম রাহা ভালোবাসি কথাটা শুনেছে। রাহা আর নিজেকে ধরে রাখতে পারল না, ঝাঁপিয়ে পড়ল ইনানের বুকে, তারপর ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বলল, আমিও আপনাকে অসম্ভব পরিমাণের ভালোবাসি ফাজিল ছেলে। পাখি অনেক আগেই ঘুমিয়ে গেছে। আর সেই ঘুমন্ত মুখশ্রীর দিকে আরাবি এক ধ্যানে তাকিয়ে আছে। ইনা ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বসে চুলে চিরুনি দিতেই আরাবি পিছন থেকে ইনায়াকে জড়িয়ে ধরল। ইনা আরাবিকে ছাড়াতে ছাড়াতে বলল, আরাবি ছাড়ো, পাখি উঠে যাবে। আরাবি ইনায়ার ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলল, পাখি এখন গভীর ঘুমে বিভোর, ওর উঠার এখন কোনো প্রশ্নই উঠে না। আরাবির স্পর্শ যত গভীর হচ্ছে ইনা তত উন্মাদ হয়ে উঠছে। ইনা কম্পিত গলায় আরাবির উদ্দেশ্যে বলল, ভালোবাসি। আরাবি মৃদু হাসল, তারপর আগের ন্যায় নাক ঘষতে ঘষতে বলল, সুইটহার্ট, তুমি আমার মরণব্যাধি মহামারী, যার ছোঁয়াতে, চাহনিতে আমি আরাবি যেন বেঁচে থেকেও বারংবার মৌরি। সমাপ্ত। গল্প প্রলয়ের মহাপ্রণয়। লেখনীতে আয়েশা আক্তার লিজা।